প্রথম দেখ পরমাণুর গঠন, ধর অ্যাটমিক স্ট্রাকচার বা স্ট্রাকচার অফ অ্যাটম, যা কিছু বলতে পারিস। প্রথম একটা পয়েন্ট, একটা ফার্স্ট যে পয়েন্টটা হচ্ছে যে আমরা ফার্স্ট প্রথম একটা প্রশ্ন আসতো আগে যে কটা কণা প্রথমত অস্তিত্ব জানা গেছিল, কটা মানে বর্তমানে এখন কটা কণা আছে এটা আমরা জানি না। যে পাই মেসন করে কটা কণা টোটাল, এখন একটা প্রশ্ন করে যে কটা কণা হচ্ছে, প্রশ্ন দিয়ে দেয় 35খানা কণা আছে, 35 টাইপস অ্যাটম আছে আমাদের, অ্যাটমের মধ্যে পাওয়া যায়। যেমন পাই, মেসন, আর তাছাড়া আলফা বিটা, এরা তো রয়েছে। তাছাড়া আর কি আছে, ইলেকট্রন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এরা সবাই, এরা নিস্তরিত, এরা সবাই এরকম টোটাল আছে 35 টাইপস। প্রশ্নটা কিন্তু অনেক সময় পড়ে, 35 রকমের আছে। হলো প্রথম আমরা কি এবার কি, হ্যাঁ পরিশ্রম আছে। এবার আমরা প্রথমে অ্যাটম একটা যখন গঠন করব, তখন প্রথম একটা কথা হচ্ছে নিলস বোর, নিলস বোরের পরমাণু মডেল। আরও কতগুলো টাইপ আছে আমাদের, নিলস বোর ছাড়া নিলস বোর আছে, রাদারফোর্ড আছে, নিলস বোর আছে, পামপুন্ডিং বা তরমুজ মডেল আছে, অনেকগুলো মডেলই আছে। কিন্তু তরমুজ মডেল এখন আর পরীক্ষায় পড়ে না, সেটাকে বাদ দিচ্ছে। তরমুজ মডেল বলেছি এবার শুধু লাইন অফ বলেছি। দেখ তরমুজ মডেলটা কীরকম, তরমুজের মধ্যে যেমন বীজগুলো এখানে থাকে, এই যে বীজগুলো আর গোটা জায়গাটাই লাল যে অংশটা যেটা হচ্ছে ফাঁকা জায়গা, তার মানে কি, আর মাঝখানটা জায়গাটা হচ্ছে একটা জায়গা, ওখানে তার মানে ইলেকট্রনগুলো বলছে ওই কালো কালো বীজগুলো হচ্ছে ইলেকট্রন, যেগুলো চারিদিকে ছড়িয়ে আছে। এখানে পাম্পুন্ডিং মডেল বা পাম্পিং মডেল, অনেক বলে তরমুজ, বাংলায় তরমুজ মডেল। অর্থাৎ তরমুজ হচ্ছে যে বীজ, কালো বীজগুলো ওগুলো হচ্ছে একটা ইলেকট্রন, যেটা গোটাটা জুড়ে ছড়িয়ে আছে, লাল অংশটা হচ্ছে পুরো ভয়ের ফাঁকা বা ভয়ের জায়গা। এটা একটা প্রথমে ধারণা করা হয়েছিল। পরে এসেছিলেন আমাদের রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড একটা ধারণা দিয়েছিলেন, যে তার ধারণা অনুসারে কিছু এসেছিল, এবং তার পরবর্তীকালে তিনি আরও ধারণাতে এসেছিলেন, সেটা হচ্ছে আমাদের নিলস বোর। আর সেগুলো যাবার আগে আমি শুধু একটা কথা 3-4টে জিনিস বলি, যে এই ক্যাথোড রে, যেটাকে আমরা বলি ইলেকট্রন আবেগ, আমরা অনেক সময় বলে দেয় যে ক্যাথোড রে, ক্যাথোড রে আসলে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। ক্যাথোড রে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, ক্যাথোড রে হচ্ছে ই- চার্জের প্রবাহ। হলো কিভাবে উৎপত্তি হয় ব্যাখ্যা হয় দরকার নেই, তো শুধু শুধু যে মাথা জমিয়ে লাভ নেই, কারণ প্রশ্ন আসে না। হলো শুধু এটুকু যা একটা জিনিস জানবি, যে এই রশ্মিটা ফটোগ্রাফিক যে প্লেট আছে, ফটোগ্রাফিক যে প্লেট আছে তাকে অ্যাটাক করে। অর্থাৎ ফটোগ্রাফিটা কেন অ্যাটাক করে না, ফটোগ্রাফি প্লেটে জিঙ্ক সালফাইড থাকে, ফটোগ্রাফি প্লেটকে অ্যাটাক করে। কারণ তাদের জেডএনএস থাকে, বা টিভির পর্দা যেটাকে বলিস, টিভির পর্দা আমাদের জেডএনএস থাকে। যদি এখন বেরিয়াম প্লাটি সায়ানাইড থাকে, এখন যেটা আছে বেরিয়াম প্ল্যাটিনো সায়ানাইড, প্ল্যাটিনো সায়ানাইড, পরীক্ষায় প্রশ্ন কিন্তু এসেছে যে কি এই জিঙ্ক জেডএনএসটা থাকে, জেডএনএস অপশনের বদলে এটা দিয়েছে BAPTCN6, BAPTCN6, এইভাবে প্রশ্নটা কিন্তু এসেছে যে বেরিয়াম প্লাটিনো সায়ানাইড, এখানে প্লাটিনো আইসোসায়ানাইড, আসলে আইসোসায়ানাইড এখানে সিএন নয়, এখানে এনসি হয়ে আছে আসলে ঘটনাটা। পরীক্ষার সময় সি আমাদের NC6 করে দিতে পারে, এটা আইসোসায়ানাইড, যে প্লাটিনো নো সায়ানাইড মানে আইসোসায়ানাইড হয়ে আছে মেনলি, পরীক্ষায় উল্টে দিতেও পারে। তো আমরা প্রথমে যাতে অথবা কি থাকতে পারে বিএ মানে বেরিয়াম প্লাটিনাম পিটি, তার সাথে CN6, এখানে সিএন লিখছি কারণ ওদের ওই কনসেপ্টটা এখন অতটা ভারী কনসেপ্ট ওদের এখনো দেওয়া হয়নি। হলো এইটা কি করে, এইটা একটা প্রতিপ্রভা সৃষ্টি করে, এই ক্যাথোড রেটা এইগুলোর উপর পড়ে একটা প্রতিপ্রভা সৃষ্টি করে, যেটা আমরা দেখতে পাই, যে আমরা যে নানা রকম ছবিগুলো দেখতে পাই ক্যাথোড রে থেকে, সে আমার ক্যাথোড রেগুলো আমাদের টিভির একটা নল দিয়ে এসে টিভির পর্দাটায় পড়ে, টিভির পর্দায় এটা থাকে, সেটাতে পড়ে আমরা টিভিটাকে দেখতে পাই। হলো একটা হাইলি ইম্পর্টেন্ট জিনিস, ইলেকট্রনের ই বাই এম রেশিও, E/M রেশিও 1.76 × 10⁻⁻, এটা মুখস্থ রাখতে হবে। ইলেকট্রনের ই চার্জ বাই এম, এটা হচ্ছে চার্জ বাই ভর রেশিও, এটাকে বলা হয় চার্জ, চার্জ ই মানে হচ্ছে চার্জ, এম মানে হচ্ছে ভর, চার্জ বাই ভর, এই রেশিওটার
ইলেকট্রনের এটা মানটা মুখস্থ রাখতে হবে। এটা পরীক্ষার সময় অনেক সময় সাপ্লাই করে দেয় মানটা, অনেক সময় সাপ্লাই করে না, অনেক সময় অঙ্কের ক্ষেত্রে এটা সাপ্লাই কিন্তু করবে না। ইউনিট হচ্ছে, মনে রাখতে হবে ইউনিটটা কি হচ্ছে। ইউনিট কিন্তু চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে কুলম, সি হচ্ছে কুলম, জি হচ্ছে গ্রাম, অর্থাৎ কুলম পার গ্রাম। সি এখানে কুলম হিসেবে, এখানে কিন্তু সি অন্য কিছু নয়, এখানে কুলম। যদি ক্যালোরি লেখা থাকে কোথাও দেখা যায়, যদি সি, এরা খুব ইম্পর্টেন্ট জায়গাটাতে বলে এখানটাতে, যে সি মানে হচ্ছে কুলম, বাংলায় লিখে দিচ্ছি তো কুলম, আর ক্যাল মানে হচ্ছে ক্যালোরি, ক্যাল ক্যাল মানে ক্যালোরি, যদি দেখা যায় ক্যাল পার হচ্ছে ক্যালোরি হলো। অথবা এটাকে আমরা যদি একটুখানি চেঞ্জ করে টার্মকে গ্রাম, এটা যদি সিজিএসএ যদি এসআই করি তাহলে গ্রামটা হবে কিলোগ্রাম, তাহলে কিলোগ্রাম মানে গ্রাম যদি কিলোগ্রামে হয় তাহলে 1.76 ইন্টু 10⁻8 সি পার গ্রাম আছে, তাই তো? তার মানে এখন এটাকে চেঞ্জ করছি আমি 1.76 ইন্টু 10⁻8 ইন্টু গ্রাম, তাহলে ইন্টু না ইন্টু 1 বাই হবে, ইন্টু 1 বাই গ্রাম থেকে আমি কিসে যাব, কিলোগ্রামে যাব, তাহলে 10⁻³ 10⁻³ তাই তো? গ্রাম থেকে কিসে যাচ্ছি, গ্রাম থেকে কিলোগ্রামে যাচ্ছি, তাহলে 10⁻³ তার মানে এটা উল্টে দিলে কি হবে, 1.76 ইন্টু 10⁻8 ইন্টু 10⁻³ তার মানে 10⁻11, তাহলে 1.76 ইন্টু 10⁻11। আমি চেঞ্জটা এটা ক্ষেত্রে দেখালাম তাতে বুঝতে ভুল না হয়। তাহলে এখন এককটা চেঞ্জ হয়ে এখানে কি হয়ে গেছে, একক সি ইন্টু কেজি ইনভার্স। আমি এককটা এই কারণেই চেঞ্জটা দেখালাম যাতে বুঝতে পরবর্তীকালে কোনো জায়গায় গোলমাল না হয়। হলো? তাহলে এটা যে E/M রেশিওটা পেলাম, হলো? এই মূলিকানের একটা মূলিকান আছে না আমাদের, কেউ বলে মূলিকান, কেউ বলে মিলিকান, যা ইচ্ছা হতে পারে নাম বলতে পারিস। তার একটা পরীক্ষার প্রশ্ন আসে অনেক সময়, কি একটা কি পরীক্ষা টেস্ট করেছেন, এগুলো ডিরেক্ট কোশ্চেন, যদি সহজ প্রশ্ন হয় ডিরেক্ট প্রশ্ন দেয়, যে ইলেকট্রনের চার্জ নির্ণয় করা হয় কি পদ্ধতির দ্বারা, হলো? মিলিকান বলেছিলেন, মিলিকানের অয়েল ড্রপস এক্সপেরিমেন্ট। মিলিকান এটা খুব পুরাতন প্রশ্ন, এসব প্রশ্ন খুব আগে হতো, রিসেন্টলি এত সহজ প্রশ্ন দেয় না যেহেতু, তবু বাই চান্স যেহেতু করোনার মতো কোশ্চেন সেটা করতে পারে, তাই আমি একটু লো লেভেলে যাচ্ছি। মিলিকান বা মূলিকান, তার হচ্ছে কি আছে, তৈলবিন্দু পরীক্ষা, অয়েল ড্রপস এক্সপেরিমেন্টের সাহায্যে ইলেকট্রনের চার্জ নির্ণয় করা হয়। ইলেকট্রনের চার্জ মুখস্থ রাখবি, কখনো কখনো দিতে পারে, ইলেকট্রনের চার্জটা মুখস্থ রাখাটাও খুব জরুরি। ইলেকট্রনের চার্জ আমি বলছি একটু, ইলেকট্রনের চার্জ খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা চার্জ অফ ইলেকট্রন। চার্জ অফ ইলেকট্রন কি হবে, কত বল 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 1.1, তার মানে দেখ চার্জ অফ ইলেকট্রনটা তার মানে কত হবে, দেখ এটা তো চার্জ বা তাহলে মাসটা দিয়ে যদি গুণ করে দিই, যদি মাস জানতে পারি তাহলে মাসটা দিয়ে গুণ করে দিলেই হবে, কিন্তু দরকার নেই, অত করার দরকার নেই, মান মুখস্থ রাখবি, -1.602 ইন্টু 10⁻19, একদম মুখস্থ। এর চার্জ হচ্ছে একদম পিওর মুখস্থ, এখানে আর কিন্তু ওই ক্যালকুলেশন করার সময় নেই, ওই 3 ঘন্টায় ওসব সময় পাওয়া যাবে না, এটা মুখস্থ। কুলম, সি মানে কিন্তু কুলম, সব কুলম্বে যাচ্ছে। 1.602 ইন্টু 10⁻19 কুলম। আর তার মানে দেখ এটাকে যদি আমি একটু চেঞ্জ করি, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট যদি চেঞ্জ করি, ইএসইউ, তাতে যদি করি, কারণ কিসে দেবে, আসলে এটাতেই ম্যাক্সিমাম এটাতেই কাজ করা হয়, ম্যাক্সিমাম এটাই নেওয়া হয়, তখন হয়ে যাবে সেটা একটু চেঞ্জ হবে, -4.8 ইন্টু 10⁻, কত হবে বল, -19ই থাকবে, এটা চেঞ্জ হবে না, শুধু এই মানটা চেঞ্জ হয়, কিন্তু এই মানটা কি হয় চেঞ্জ হয়, তাহলে এটা 9-এর পার্থক্যের 10 হয়ে যায়, এটা ইএসইউ, এটা হচ্ছে ওর ইলেকট্রনে আমাদের স্ট্রাকচারে যেটা থাকে সেই স্ট্রাকচারটা।
অর্থাৎ আমাদের ইলেকট্রনের এটা চার্জ। তাহলে এখন ই বাই এম রেশিও জানি, ই বাই এম রেশিও জানি, সেখান থেকে খুব ইজিলি আমি এখান থেকে চেঞ্জ করে বার করতে পারি, কি পুরোটা বার করতে পারি, পুরোটা বার করতে পারি। প্রবলেম নেই, ঠিক আছে গোটাটা। এবার দেখ নেক্সটলি যেটা আমি বলবো এবার, সেটা হচ্ছে আমাদের তাহলে এম, তাহলে এম এর মানটা অর্থাৎ 1 ইউ মানে, আর 1 ইউস 1 হচ্ছে 1.67, কিছু লাগে না। এই ইএসি পর অনেকের মানে ধারণা একদমই চলে গেছে। এবার হচ্ছে আমাদের অ্যানোড রশ্মি। এখন যা প্রথম ক্যাথোড রে পড়ছিলাম, ক্যাথোড রে পর আছে অ্যানোড রে। আচ্ছা অ্যানোড রে বলতে আমরা অ্যানোড রে অর্থাৎ আমাদের পজিটিভ কিছু জিনিসপত্রের প্রবাহ, প্রোটন তখনও আসেনি। অ্যানোড রে যদি বলে তখন প্রোটনের আবিষ্কার হচ্ছে। আসলে ক্যাথোড রে থেকে অ্যানোড রে উৎপন্ন। ক্যাথোড রে যখন কাজ করছিল তখনই একটা পজিটিভ রশ্মি উল্টো দিক দিয়ে ব্যাক করছিল, বা এইচ প্লাস, সেটা আসলে সেটা এইচ প্লাসের মতো, এইচ প্লাসের যেমন রে সেরকম, তাই সেটাকে প্রোটন বলা হয়, পরেটাকে প্রোটন বলা হয়। আসলে ওটা এইচ প্লাসের প্রবাহ হচ্ছিল, এইচ প্লাসের প্রবাহটাই প্রোটন রে বলে আমরা সেটাকে কনসিডার করে নিই, কনসিডার অ্যাজ এ, হ্যাঁ ওটা আসলে প্রোটনই। তার মানে এখন আমরা প্রথমে তাহলে আসছি কি অ্যানোড রে, তাহলে বাঞ্চ অফ তাহলে কারা আছে সেখানে, সব পজিটিভ রে, সাপোজ টু বি প্রোটন, সাপোজ টু বি এইচ প্লাস। এতগুলো ভাবে লেখা হতে পারে। এটাকে এটাকে এইভাবেও লেখা হতে পারে। আমি কতগুলো ভাবে লেখা হতে পারে বলছি, এইভাবেও লেখা হতে পারে। আমরা অনেক সময় বলি প্রোটোনাইজড H3O প্লাস, এটা আমরা বলতে পারি। এবার এইটা প্রোটন, কিন্তু এইটা কখনো নয়। একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেয় অপশনে, যদি অপশন আমি দুটো টাইম বলবো, যে আমরা দেখি 2H1, এটা দেখেছি তো, বা 3H1, এটা আমরা দেখতে পাই। তাহলে আমরা কি জানি যে এটা হচ্ছে আমাদের 1H1, 2H1, 3H1, তিনটে টাইপ হয় আমাদের হাইড্রোজেনের, তাই তো। এটা আমরা বলি প্রোটিয়াম, এটাকে আমরা কি বলি ডয়টেরিয়াম, আর এটাকে আমরা বলি ট্রিট্রিয়াম বা টয়টেরিয়াম। আমি পিটিটি আমি লিখলাম। তাহলে দেখ এই ক্ষেত্রে কিন্তু একটা ইলেকট্রন বেরিয়ে গেলে এটা এইচ প্লাস হচ্ছে, তাই তো। এখান থেকে যদি একটা আমি, আচ্ছা প্রোটন নাকি এইচ প্লাস হচ্ছে, এখানে একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে এইচ প্লাস, এটা তো এইচ প্লাস, অর্থাৎ এই জন্য এটাকে এইভাবে লেখা হয় কি, এই তিনটেই কিন্তু এইচ প্লাস, তিনটেই কিন্তু প্রোটন। এমনটা নয়, অনেক সময় গোলমাল পাখিটার জন্য দেয় 1 2 3 বলে দিয়ে দেয়, ভাবে আসলে এটাতে নিউট্রনের সংখ্যা চেঞ্জ হয়েছে, নিউট্রন সংখ্যার চেঞ্জ হয়েছে, তাই তো। এখানে চেঞ্জটা কিসের, নিউট্রন সংখ্যার। প্রোটন সংখ্যার চেঞ্জ কিন্তু হয়নি, প্রোটন বা ইলেকট্রনের কোনো চেঞ্জ হয়নি। অর্থাৎ অর্থাৎ আমাদের অ্যানোড রে বলেছি ইট ইজ এ বাঞ্চ অফ এ পজিটিভ রে। তাহলে নিউট্রন সংখ্যার চেঞ্জটা, নিউট্রনটা না পজিটিভ না নেগেটিভ, তাই তো। তার মানে কার, প্রোটন বা ইলেকট্রনের উপর ডিপেন্ড করে, অর্থাৎ এই তিনজনাই হচ্ছে কিন্তু প্রোটন। এমনটা নয় যে ওরা প্রোটন নয়, প্রশ্ন নয় ঘুরিয়ে দেয়। এই জন্য এটাকে বলা হয় এইচ পরমাণু, এই গোটা ব্রাঞ্চটাকে বলা হয় এইচ পরমাণু। যদি বই খুলে দেখিস দেখতে পাবি এটাকে বলে এইচ অ্যাটম, এটাকে বলে একটা পরমাণু। এটা থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে তখন সেটা হয়ে যাচ্ছে এইচ প্লাস। এই হচ্ছে কথা, ঠিক আছে। উৎপত্তির, তুই রেকর্ডিং করছিস? না বন্ধ কর, তোকে রেকর্ডিং করতে হবে না, আমি ভিডিও করছি কেন, কল ভিডিও করেছি তো এখানে আমি, তোকে রেকর্ডিং করতে হবে না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বন্ধ করো, তোকে রেকর্ডিং করতে হবে না, রেকর্ডিং লাগলে আমি পাঠিয়ে দেবো, আমি ভিডিও করছি আমি পাঠিয়ে দেবো, এটা পাঠিয়ে দেবো, আমি অবশ্যই পাঠিয়ে দেবো। কারণ তুই মনে রাখতে পারবি, আমি জানি অত সম্ভব বড় কাপড় কাল করতে সম্ভব না, কারণ এটা অনলাইন হচ্ছে, ব্যাচে হলে খাতায় লিখতিস ঠিক আছে, কিন্তু পরে বসে খাতায় লিখতে হবে। তাহলে এবার প্রোটনের আমি ই বাই এম রেশিও নেবো, দরকার পড়ে না ই বাই এম রেশিও, শুধু প্রোটনের চার্জটা মনে রাখবি। তাহলে বল এবার, তাহলে প্রোটনের চার্জ কত হবে, ইজিলি বলা উচিত। হ্যাঁ, সেম চার্জ,
সেম চার্জ, যা প্রোটনের চার্জ তাই ইলেকট্রনের চার্জ, শুধু পার্থক্য প্লাস আর মাইনাসে, শুধু পার্থক্য হচ্ছে প্লাস আর মাইনাসে। অর্থাৎ দেখ কিরকম হবে জায়গাটা, অর্থাৎ চার্জ অফ, চার্জটা তাহলে কত হবে, প্লাস 1.602, এই প্লাস জিরোটা কিন্তু দিবি, এই প্লাস চিহ্নটা কিন্তু আচ্ছা জয়েন্টের ক্ষেত্রে তো আমি তোকে দেখাতো, জাস্ট উত্তর থেকে দেখাতো, তাও সব প্রবলেম নেই। তো এবার তোকে তো নিজের জন্য, এটা তো নিজের জন্য, এটা আমাদের এইচএস এক্সামিনেশন, এটা তো নিজের জন্য, তুই দিতেও পারিস না দিতেও পারিস, কারণ তুই জয়েন্টের উত্তর কি দেখছিস তার উপর ডিপেন্ড করছে। ইন্টু 10⁻⁹, এটা মুখস্থ রাখা নিয়ে কাজ, শুধু চেঞ্জটা সাইনটা আলাদা হবে। কিন্তু ই অথচ ই বাই এম রেশিও আলাদা হয়ে যাবে কেন না, আমরা জানি যে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্নটা অনেকবার পরীক্ষায় পড়েছে, যে প্রোটনের ভর ইলেকট্রনের ভরের 1836 গুণ। প্রোটনের ভরকে আমি পি বলছি, পি অফ এম, মাস অফ পি, এটা মিউট করে এটাকে বন্ধ কর, ভিডিওটা নিয়ে মাস অফ পি, তাহলে যেটা মাস অফ পি তার আর আমার মাস অফ ইলেকট্রনের মাস আছে, তার মানে দেখ তাহলে এইটা এর 1836 গুণ। এমনির আমাদের এমনি হচ্ছে খুব ইলেকট্রনের ভর খুব কম, ইলেকট্রনের ভরে প্রায় 1836 গুণ। প্রশ্নটা দেয় কিন্তু যে কে কার মানে একটু চারটে ঘুরিয়ে একটু অন্য করে প্রশ্নটা কিন্তু দিয়ে থাকে, আগে দিত। প্রোটনের ব্যাসার্ধ দরকার পড়ে না। নিউটনের এবার যে নিউটনের আবিষ্কার হিসাবে কে আবিষ্কার করেছে এগুলো একটু মুখ দেখে নিবি বই থেকে। ইলেকট্রন জে জে টমসন, প্রোটন হচ্ছে আমাদের রাদারফোর্ড, আর নিউটন হচ্ছে নিউটন হচ্ছে জে স্যাডউইক। মানে প্রশ্নগুলো জাস্ট জানার জন্য পরীক্ষায় জয়েন্টে সব আসে না, বহুকাল আগে আসে। রাদারফোর্ডের পরমাণু মডেলকে জয়েন্ট সিলেবাস থেকে বাদ দেওয়া আছে, নিট সিলেবাস অ্যান্ড জয়েন্ট সিলেবাস দুটো থেকে রাদারফোর্ড পরমাণু মডেল বাদ দেওয়া আছে, কারণ কিছু নেই, মানে সেরকম সিস্টেমেটিক কিছু নেই বলে বাদ দেওয়া আছে। পাম্পুন্টিং মডেল আছে বটে নিটের সিলেবাসে, জয়েন্টের সিলেবাসে বাদ আছে, সিলেবাস দেখেছি আছে, সিলেবাসে বাদ আছে। তারপর হচ্ছে তোর ইয়েটা একটা জিনিস রাদারফোর্ডের একটা জিনিস আছে যেটা বলে নিই, যে আমরা যে রাদারফোর্ডের পরমাণু মডেলে দুটো সীমাবদ্ধতা আছে, দুটো ভুল আছে, এটা আমরা জানি যে রাদারফোর্ডের যে পরমাণু মডেল তাতে দুটো ভুল আছে। হ্যাঁ, সেই ভুল দুটো থেকে প্রশ্ন আগে যখন পড়তো তখন দিত রাদারফোর্ড মডেল, তখন আগে যখন ভুল তখন প্রশ্নটা পড়তো, তবে এখন আর প্রশ্ন ততটা পড়ে না। যে কন্টিনিউয়াস স্পেকট্রাম নিয়ে একটা কথা বলা যায়, যে দ্বিতীয়টার ক্ষেত্রে যখন আমি জিনিস বলছিলাম রাদারফোর্ড মডেল, রাদারফোর্ড কি বলেছিলেন যে রাদারফোর্ডের তত্ত্ব অনুসারে যে ইলেকট্রনগুলো যেগুলো আছে সেগুলোর একটা চার্জ আছে, সেই চার্জগুলো কী হয়, ইলেকট্রনটা যত ঘুরতে ঘুরতে সেখানে যে একটা ইলেকট্রন থাকে এটা যে পজিট্রন থাকে, ইলেকট্রন নাকি শক্তি ত্যাগ করতে থাকে, যত ঘুরে তত শক্তি ত্যাগ করতে থাকে। তো যত সে এনার্জি ত্যাগ করবে, এটা একটা এনার্জি লেভেল, সাপোজ টু এটা এনার্জি লেভেল, এটা একটা এনার্জি লেভেল। এখন যদি ইলেকট্রন যদি আস্তে আস্তে যদি শক্তি ত্যাগ করতে থাকে, তাহলে এক স্তর থেকে এক স্তরে আসবে, তাহলে এটা যে একটা ইলেকট্রন হয় সে নিশ্চয়ই এখানে জাম্প করতে তো পারবে না, কারণ আমি যে একসাথে আমি ওর শক্তিটা বেরোতে পারছে না, যে হট করে শক্তি বেরিয়ে গেল সেটা তো হচ্ছে না, শক্তিটা একভাবে কন্টিনিউয়াস বেরিয়ে যাচ্ছে, তো বেরিয়ে, তার মানে কি হবে দেখ আস্তে তখন ইলেকট্রনটা কিরকম ভাবে ঘুরবে, জিনিসটা আসবে এই পসিটিভটা এইভাবে ঘুরবে, একটু মুছছি যেহেতু দেখাতে পারবো না। অর্থাৎ একটা ইলেকট্রন এখানে যে হ্যাঁ, তাহলে এইভাবে ঘুরতে ঘুরতে কি করবে, ও এই স্টেজটা যেটা সেকেন্ড স্টেজে চলে এলো, আস্তে আস্তে শক্তি ছাড়তে একসাথে নিজের ঘরে ফিরবে। যেমন আমাদের সারাদিন যেমন কাজ করি, কাজ করতে করতে একটা টাইম আমরা ক্লান্ত হতে ঘরের রাস্তায় ফিরি, তার মানে একটা মাইনাস চার্জ একটা প্লাস চার্জের উপরে পড়ে গেল, তার মানে কি হয়, বিস্ফোরণ ঘটে যাবে। তো একটা মাইনাস প্লাস যদি টাচ করা হয়, যেমন দুটো কারেন্ট আসবে কি হয়, আগুন জ্বলে যায় ফট করে, তাও তখন আগুন জ্বলে যায়, স্পার্কিং হয়। মাইনাস প্লাস তাহলে কি তার অস্তিত্বটাই থাকবে না, যদি আমি আগুন ধরে যায় কোনো জিনিসের, সেটা পুরো ছাই হয়ে গেল, তার অস্তিত্ব থাকলো কি,
তার মধ্যে এই ঘটনা যদি ঘটতো তাহলে তাহলে কোনো জিনিসের অস্তিত্বই থাকতো না আজকে বিশ্বে, সবাই তাহলে আগুনে পুরো ছাই হয়ে যেত, কোনো অস্তিত্বই থাকতো না। তার মানে কিন্তু সেটা হচ্ছে না। তার মানে জিনিসগুলো থেকে গ্র্যাজুয়ালি শক্তি ছাড়ে না, তার মানে শক্তিটা কিসের গন্ডগোল আছে। এই একটা প্রথম ভুল থেকে দ্বিতীয় ভুলের জন্ম হলো। প্রথম ভুল থেকে দ্বিতীয় ভুলের জন্ম কি হলো, যদি আস্তে আস্তে ইলেকট্রন যদি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি একসাথে যদি না ছেড়ে মানে কন্টিনিউয়াস যদি তাপ ছাড়তে থাকে, তাহলে তো একটা এরকম লাইন যে শক্তিটা যেটা বেরোচ্ছে এই শক্তিটা এরকম পাওয়ার কথা ছিল, লাইন মতো পাওয়ার কথা ছিল না, কন্টিনিউয়াস একটা লাইন পাওয়ার কথা ছিল। যদি আস্তে আস্তে যদি শক্তি ছাড়তে 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 তাহলে কি একটা কন্টিনিউয়াস লাইন পাবো। হয়তো একটু হয়তো এরকম মানে আমাদের গ্রাফগুলো হয়তো এরকম হতে পারে, বড় একটু আপ ডাউন হতে পারে, কিন্তু এটা কন্টিনিউয়াস পাবো। কিন্তু বাস্তবে কন্টিনিউয়াস না পেয়ে আমরা এরকম ডিসকন্টিনিউয়াস পাই, এরকম পাই, এরকম বাঞ্চ বাঞ্চ এরকম বাঞ্চ করে এরকম পাই বাস্তবে। অর্থাৎ তার মানে কি একবারে জাম্প হয়ে যায়, হট করে জাম্প, অর্থাৎ ইলেকট্রনটা এখান থেকে এইখানে এসেছে, এই এরিয়াতে একবার জাম্প করেছে। অর্থাৎ তার মানে এরকম যদি কিছু একটা জিনিস থাকে তখন এখানে এখানে জাম্প করা যেতে পারে, মাঝে কিছু নেই। এই হচ্ছে দুটো তত্ত্ব। এই 2 নম্বর প্রশ্ন থেকে তত্ত্ব হয় যে নিরবিচ্ছিন্ন কি হবে, নিরবিচ্ছিন্ন হবে না কন্টিনিউয়াস হবে না ডিসকন্টিনিউয়াস হবে। স্পেকট্রা বাস্তবে পাওয়া যায় ডিসকন্টিনিউয়াস মানে এরকম, আর আর থিওরি অনুসারে রাদারফোর্ড থিওরি অনুসারে এরকম কন্টিনিউয়াস পাওয়ার কথা। কেন কন্টিনিউয়াস পাওয়ার কথা বললাম, কারণ এই গ্র্যাজুয়ালি ছেড়ে যাচ্ছে, সবসময় ছেড়েই যাচ্ছে, এটা ছেড়েই যাচ্ছে অটোমেটিক ছেড়ে যাচ্ছে। এই এটা দিস ইজ কনসেপ্ট, দিস ইজ থিওরি অফ কনসেপ্ট। কনসেপ্ট অনুসারে একটা ভুল ঠিক হয়েছিল। এবার আমাদের এই ভুল ঠিকটা করার জন্যই আমাদের যে আসলে নিলস বোরের একটা নিলস বোর আছেন, তার মাঝে কি আছে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, খুব ইম্পর্টেন্ট। পারমাণবিক সংখ্যা তুই কি জানিস যে কটা যতগুলো পরমাণু থাকে সেটাই পারমাণবিক সংখ্যা, মানে যটা প্রোটন যেটা যতগুলো প্রোটন সেটাই পারমাণবিক সংখ্যা বা পরমাণু। যেটাই আমি তবু একটু মেনশন করে দিচ্ছি, দেখ তো কি মেনশন করে দিচ্ছি একটু, যে পরমাণু ক্রমাঙ্ক, এটাই হচ্ছে আমার পারমাণবিক সংখ্যা। সংখ্যা যেটাকে আমরা ডিনোট করি অ্যাজ এ কি হিসেবে ডিনোট করি বলতে এটাকে জেড, জেড হিসেবে ডিনোট করি, ওটাকে জেড হিসেবে ডিনোট করে থাকি অল টাইম জেড। বা এটাকে আমরা বলতে পারি প্রোটন সংখ্যা, এটাকে আমরা একসাথে বলতে পারি নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ প্রোটন। এটাকেই বলতে পারি নাম্বার অফ এইচ প্লাস, না নাম্বার ওটা আসছে অবশ্যই, ওটা তো অবশ্যই যতগুলো প্রোটন দেবে ততগুলোই হচ্ছে, এটা নাম্বার অফ ইলেকট্রন, অবশ্যই অবশ্যই নাম্বার অফ ইলেকট্রন। যদি যদি ইফ কি হয় ইন নিউট্রাল পজিশনে থাকে, ইফ ইন নিউট্রাল, যদি সোডিয়াম প্লাস হয়ে যায় তখন গন্ডগোল হয়ে যাবে, ইফ ইন নিউট্রাল স্টেজ। ওকে, এবার দেখ তা ভিন্ন আর কিছু জিনিস আর ভিন্ন মোড়ে ক্ষেত্রে পরমাণু জানিস ওটা একদম খুব লো লেভেল জিনিসপত্র। ভর সংখ্যা কি, ভর সংখ্যাকে আমরা এ দিয়ে ডিনোট করি, যেটাকে আমরা ভর সংখ্যা বা মাস নাম্বার। আমি এগুলোকে একবার টার্মগুলো বলেছি কারণ পরে টার্মগুলো খুব কাজে লাগে বলে আমি এগুলো ডিনোট করে দিচ্ছি। এটা হচ্ছে জেড, আমরা জেড বলে দিয়েছি, আমি আর ডিনোট করবো না। তার সাথে নিউট্রন সংখ্যা, আমি যেটা আমি এখানে একবার বলেছি, এখানে আমি যার ডিনোট করে দেবো, কিন্তু পরে শুধু নাম্বার ডিনোট কিন্তু আর করবো না, রিপিট ডিনোট করবো না। এটাকে আমরা বলি এন দিয়ে ডিনোট করি হলো। এটাকে আমরা পরমাণু ক্রমাঙ্ক, এই যে গোটাটাকে এইটাকে বলা হয়, এটাকে একটা কিছু নাম দেওয়া হয়, নামটা জানা আছে কি গোটার একটা জিনিস বলা হয়, এটাকে মাস নাম্বার অবশ্যই, কিন্তু এটাকে আরেকটা জিনিস বলা হয়ে থাকে, জানা আছে একে বলা হয়ে থাকে। পরের সময় প্রশ্নটা আছে মাস নাম্বার আর নিউক্লিয়াস, এটাই কিন্তু নিউক্লিয়াস, জেড প্লাস নিউটন সংখ্যাটাই কিন্তু নিউক্লিয়াস, এটা মাথায় রাখতে হবে। অনেক সময় নিউক্লিয়াস বলে প্রশ্নটা এমনভাবে ঘুরিয়ে দেয়, বোঝা যায় হোয়াট ইজ নিউক্লিয়াস, এটাই কিন্তু নিউক্লিয়াস। নিউট্রন যতগুলো নিউট্রন, এই যে নিউট্রন এরকম 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 যা রইলো এরকম গোটাটা, এইটাই কিন্তু ওরা হচ্ছে নিউক্লিয়াস। যদি বায়োলজি নিউক্লিয়াস সাথে কেমিস্ট্রি নিউক্লিয়াস একটু আলাদা, এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। কিন্তু আমাদের ভর সংখ্যা মনে রাখতে হবে, কিছু কিছু ভর সংখ্যা মনে রাখতে হবে, আমি সেগুলো ডিলিট করবো। কোন ভর সংখ্যাগুলো আমার মনে রাখার দরকার, কোনগুলো মনে রাখার দরকার নেই। যেমন খুবই মানে খুবই ইম্পর্টেন্ট যেটা,
যেমন হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের মনে রাখা খুব ইম্পর্টেন্ট, 35.5 হয়, আমরা যদি 35 নেবো ক্লোরিন, কত এটা 17। বা তো এই দিকগুলি অনেকে আবার এরকম করে লিখে এটাও লিখতে পারিস, যেভাবেই সে ডিনোট করতে পারিস, পরীক্ষার সময় নানাভাবে ডিনোট করতে পারে, আমি ডিনোটেশনটা দেখিয়ে দিই, এইভাবেও ডিনোট করতে পারে, এইভাবেও ডিনোট করতে পারে, অথবা কখনো কখনো এইভাবেও ডিনোট করে দিতে পারে 35 Cl, 17টা না লিখতেও পারে, তোকে ধরে ওটা, কারণ তুই 17টা জানিস ধরে নেওয়া হবে, আমরা এখন জানি এটা ধরে নেবে, তিনি প্রশ্ন করছেন তিনি ধরে নেবে, তিনি ডিনোট নাও করে দিতে পারেন, তিনি এটা 35টা ডিনোট নাও করতে পারেন। হলো, আর কি জানবো, সোডিয়ামের জানবো, সোডিয়াম হচ্ছে 23-11, আমি কিছু কিছু লিখছি দেখ, কিছু কিছু জেনে রাখা খুব দরকার, যেগুলো মানে খুব ইজিলি মানে আমাদের কাজের গ্র্যাজুয়ালি যেগুলো লাগে, যেমন বাকিগুলো লোহা টোহাগুলো বলে দেয় পরীক্ষার সময়, কিন্তু এগুলোকে বলে দেয় না, এগুলোকে মনে রেখে লিখে রাখতে হয়, তাহলে খুব প্রবলেম হয়। প্রথম যেমন বললাম সোডিয়াম, NaCl এর ক্ষেত্রে খুব কাজে লাগে 23-11, ক্লোরিন 35-17, মানে এটা ভর সংখ্যা, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের, আমি আচ্ছা ডিনোটেশন দেখা, ডিনোটটা ডিনোট, ডিনোট হচ্ছে এ, আগেই বলেছি আমি আর ডিনোট দেখাবো না, এ, তার মানে এখানে হচ্ছে পরমাণু যেটা যেটা থাকবে এক্স, যেটা আমার আছে, আর নিচের এই জায়গাটা থাকবে হচ্ছে আমার পরমাণুর সংখ্যা বা প্রোটন সংখ্যা জেড, এটা হচ্ছে ভর সংখ্যা, এ হচ্ছে ভর সংখ্যা, এটা নিচ্ছে না, দেখতে পাচ্ছিস বোর্ডটা ক্যামেরা ঠিক নিচ্ছে, তার মানে ডিনোশনটা তাহলে এ এক্স জেড, অর্থাৎ এটা হচ্ছে আমার ভর সংখ্যা, আমি আবার একবার লাস্ট নোট করছি, মার্স নাম্বার বা ভর সংখ্যা, আর জেডটা হচ্ছে আমার প্রোটন সংখ্যা, তাহলে এটা হচ্ছে তাহলে 23 হচ্ছে ভর সংখ্যা, তাহলে এখান থেকে খুব ইজিলি প্রশ্ন তাহলে নিউট্রন কত, 23-11, যদি জানিস এগুলো আমি আবার তবু আবার রিপিট করছি, 23-11, এটা এটা আমার নিউট্রন সংখ্যা, এটা আমার নিউটন সংখ্যা। আমি দুটো জিনিস এখানে একটা ডিনোট করি, আমি যখন অ্যাভোগাড্রোস নাম্বার বলবো তখন তাকে বলবো Na, অ্যাভোগাড্রোস নাম্বারকে এখন Na দিয়ে বোঝানো হয়, নিউটন সংখ্যা কিন্তু N দিয়ে বোঝানো হয়, এটা কিন্তু মাথায় রেখে, অ্যাভোগাড্রোস সংখ্যা কিন্তু Na দিয়ে বোঝানো হচ্ছে এখন। এবার দেখ নেক্সট এটা আসছি, এটা হচ্ছে আরো কিছু জিনিস যেগুলো হাইড্রোজেন তো জানিস 1, 2, 3 হবে, অক্সিজেনের দুটো হয়, একটা 16 একটা 18, অক্সিজেনের দুটো হয়, একটা 16 একটা অক্সিজেন 18, মানে হাইড্রোজেনের দুটো হয়, অক্সিজেন এটা সেম, এটাও এটা কিন্তু সেম 8-8ই থাকবে, এইটাগুলো কিন্তু চেঞ্জ হবে না। হলো, আমি আরো দুটো উদাহরণ দিতে H1 এগুলো আছে, টিচারটা পরীক্ষা আছে মোজলের পরীক্ষা, মোজলে বলে একটা একজন পরীক্ষা দিয়েছিলেন, মোজলে, হ্যাঁ মোজলের পরীক্ষা, এরা বহু স্যার পড়ান না, বহু স্যার এটাকে উপেক্ষা করেছেন, আমি জানি অনেকে কিরকম উপেক্ষা করবেন বলেই আমার আশা করি, তো আমি বলবো কারণ পরীক্ষার প্রশ্ন কিন্তু গ্রাফিক্যালি আসতে পারে, গ্রাফ যেহেতু এখন ইম্পর্টেন্ট হচ্ছে, আর সবাই গ্রাফকে মানে কিছু কিছু গ্রাফ আছে যেগুলো অনেকেই জানে না, সেই গ্রাফটা কিন্তু ফিজিক্সেও দিতে পারে, ফিজিক্সের মডার্ন ফিজিক্স এখানটায় আছে, সেই জায়গাটা কিন্তু মজিলের এক্সামিনেশন কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। হলো, এই পারমাণবিক গুরুত্বের সাথে কম্পাঙ্কের একটা সম্পর্ক, এই কম্পাঙ্কের সাথে একটা সম্পর্ক, অন্য কিচ্ছু না, এই কম্পাঙ্কের কি করবো না, এবারে দুটো জিনিস, একটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, একটা হচ্ছে পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব জিনিসটা আলাদা জানিস আশা করি, পারমাণবিক গুরুত্ব আলাদা আর পারমাণবিক সংখ্যা আলাদা, এই পারমাণবিক গুরুত্বের সাথে আর পারমাণবিক সংখ্যার সাথে একটা বেসিক পার্থক্য, একটা পার্থক্য আছে, সেই যদিও প্রশ্নটা পড়ে পারমাণবিক সংখ্যার সাথে এর পার্থক্যটাই বেশি ইম্পর্টেন্টলি দেখা হয়ে থাকে। আচ্ছা পারমাণবিক গুরুত্ব কাকে বলে, তোরা জানা উচিত, পারমাণবিক গুরুত্ব কাকে বলে, ঠিক করে বল, পারমাণবিক গুরুত্ব কাকে বলে, ঠিক করে বল, ভুল করছিস, পারমাণবিক ভর পারমাণবিক গুরুত্ব, ঠিক আছে পারমাণবিক ভর আছে, ঠিক আছে পারমাণবিক তুই ভর বলছিস, আমাকে ওটাই বল না যে পারমাণবিক ভরটাই কাকে বলে, ঠিক আছে পারমাণবিক ভর পারমাণবিক গুরুত্ব এক, পারমাণবিক ভর কাকে বলে, জিনিসটা বলতে কি বুঝিস, পারমাণবিক ভর জিনিসটা বলতে কি বুঝিস, এটুকু বল। হুম, পারমাণবিক হচ্ছে দেখ যে এককের মাধ্যমে, যে এককের মাধ্যমে কোনো মৌলের
একটি পরমাণুর প্রকৃত ভর প্রকাশ করা হয়। একটি মৌলের প্রকৃত ভর, ওই পারমাণবিকের প্রকৃত ভর কত সেটা প্রকাশ করা হয়, এবং যার মান একটি কার্বন 12 কার্বনের দুটো জিনিস হয়, 12 আর 14, এই 12 কার্বন পরমাণুর ভরের একেবারে অংশের সমান তাকে বলে পারমাণবিক ভর বা এই ভর একক। যেটা প্রথম আছে রাসায়নিক বিজ্ঞানের প্রাথমিক ধারণা চ্যাপ্টারটা আছে, এটা মানে পড়বে, ওখানে গিয়ে পারমাণবিক ভর, গড় পারমাণবিক ভর, গড় এটা কাকে বলে ওগুলো পড়ে নিবি। অর্থাৎ তার ভর, তার ওজনটা কত, মানে তার ওজনটা কত আসলে, যেন কার্বনের 12 গ্রাম ভর, কার্বনের ভর হচ্ছে 12 গ্রাম, হাইড্রোজেনের কত 1.008, আমরা জানি হাইড্রোজেন 008 হয় 1.008, মানে আমরা বলে নিই 1 গ্রাম, 1 গ্রাম, আমরা বলে দিই, কিন্তু ওগুলোর একটা মান আছে। সেই পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভরের সাথে একটা গ্রাফ হয়, আর পারমাণবিক সংখ্যার সাথে একটা গ্রাফ হয়। এটা বলে যে মোজলে এক্সপেরিমেন্ট করেছিলেন, তো মোজলে দেখালেন, দেখো নাম মোজলের এক্সপেরিমেন্ট বলা হয়ে থাকে এটাকে, বা মোজলের পরীক্ষা। পড়িয়েছে আমাদের মোজলের পরীক্ষাটা পড়িয়েছে আমাদের কি নাম, কিরণদা করেনি। কিরণকে আমি দাদা বলি ঠিক আছে, কিন্তু বয়স কত আমি জানি না, আমি সবার আমাদের কেমিস্ট্রি বলে কিরণদা, আসলে কিরণদা বলে আমি কিরণদাই বলি। আমার বেগেজ কত, তার মানে দাদা ঠিকই, আর আমার দাদাই হবে, তাই তো? সেরকম বয়স তো নয়, 30-এর কাছাকাছি, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটাই বলছি। দেখ প্রথমে দেখ এটা আমি এখানে বলছি, বাট এটা পারমাণবিক গুরুত্ব, এটা ডিল করা ভুল হচ্ছে, পারমাণবিক গুরুত্ব বা গ্রুপ করছি, পারমাণবিক গুরুত্ব যদি হয় তখন কি একটা জিগজ্যাগ মোশন, অর্থাৎ এরকম মোশনটা এরকম মোশন দেওয়া হয় আসলে, এইভাবে ডটটা, এখানে ডট থাকে, এখানে থাকে একটা, এখানে ডট, এখানে একটা, এখানে একটা, এইরকম জিনিসটা আমি গ্রাফটা আঁকে দেয়, এই এরকম হয়ে যায় গ্রাফটা। এটা পরীক্ষায় পড়ে না, এটা দেয় না, কিন্তু আর গ্রাফটা মোটামুটি রুট নিউর সাথে, কিন্তু হ্যাঁ কম্পাঙ্কের, কিন্তু কম্পাঙ্কের মানে রুট বর্গের মধ্যে হয়, অবশ্যই কম্পাঙ্কের রুট বর্গের মধ্যে হয়, রুট নিউয়ের মধ্যে হয়, কম্পাঙ্কের বর্গমূলের সঙ্গে। কিন্তু যদি যদি এটাকে আর ব্যবহার করা যায় অ্যান্টি ক্যাথোড অ্যান্টি অ্যানোড ব্যবহার করা, যদি কিন্তু পারমাণবিক সংখ্যার সাথে হয়, পারমাণবিক সংখ্যা, বা যেটাকে আমরা একটু আগে জেড বলে ডিনোট করে ফেলেছি, হ্যাঁ, তাহলে কিন্তু এটা কিন্তু একটা স্ট্রেট লাইন হয়, এটা একটা স্ট্রেট লাইন, এখানে একটা স্ট্রেট লাইন। প্রশ্ন পরীক্ষায় পড়ে অনেক সময় দেয় যে গ্রাফ, চারটে গ্রাফ দিয়ে দেবে, যত অর্থাৎ প্রশ্নটাও আসতে পারে যে যত উপর দিকে যাবো, দেখ জেড মানে কি, যত পারমাণবিক সংখ্যা বাড়বে, গ্রাফটা থেকে আমি কি জানতে পারলাম, যত পারমাণবিক সংখ্যা বাড়বে কম্পাঙ্কর বর্গমূলটাও তত গ্র্যাজুয়াল উপর দিকে বাড়বে। মানুষের প্রশ্ন আসতেই পারে যে কথায় ভাষায় আসতে পারে প্রশ্নটা, গ্রাফ না দিয়ে ভাষায় প্রশ্নটা এলো, তখন প্রশ্নের উত্তর কিন্তু এইভাবে হবে। ওকে, এটা যদি গ্র্যাজুয়ালি, যত আমার এটা গ্র্যাজুয়াল উপর দিকে বাড়বে, 16, 17, 18, 19 করে বাড়বে, তত ওটা গ্র্যাজুয়াল উপর দিকে বাড়তে থাকবে। এবারে খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা অনেক সময় করে থাকি, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, তিনটে জিনিস আমরা খুব ইউজ করে থাকি কথা, তিনটে জিনিসকে পরমাণু গঠনের ক্ষেত্রে। আমি সেই জায়গাটায় ঢুকছি, এই জায়গাগুলো যেহেতু বেসিক জায়গা তাই আমি একটু টাইম নিচ্ছি। আইসোটোপ, প্রথম আমরা আসছি, এটা খুব ইম্পর্টেন্ট। আইসোটোপ, আইসোটোপ কাকে বলে তুই জানিস খুব ভালো করে, কারণ আমরা প্রোটন সংখ্যা যাদের সেম তারাই হচ্ছে আইসোটোপ। তাহলে আইসোটোপ তারা কারা আছে, প্রোটন সংখ্যা সেম, তার মানে কি 1H1, 1H2, 1H1, 2H1, 3H1, অর্থাৎ আমাদের যে প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর ট্রিট্রিয়াম হলো, ট্রিট্রিয়ামই বলবি ওটাকে, এখন তোদের ট্রিট্রিয়ামই বলে, বাংলা বইতে ট্রিট্রিয়ামই বলে, তাহলে প্রশ্ন তৃতীয় হচ্ছে তেজস্ক্রিয়, নেক্সট প্রশ্ন হচ্ছে হাইড্রোজেনের কোন আইসোটোপটি তেজস্ক্রিয়, প্রশ্ন আসে, তেজস্ক্রিয় হচ্ছে ট্রিট্রিয়াম। তাহলে প্রথম হচ্ছে হাইড্রোজেন দিয়ে দেখি, হাইড্রোজেনের তিনটে আইসোটোপ আছে আমরা জানি, 1H1, 1H, 2H1, 3H1, এটা হচ্ছে কিন্তু রেডিও অ্যাক্টিভ, প্রশ্ন আছে, আমি যদিও যখন রেডিও অ্যাক্টিভিটি পড়া বলবো আবার অ্যাক্টিভ। তোদের একটা এক্সট্রা চ্যাপ্টার পড়া ছিল যে রেডিও অ্যাক্টিভ, এটা আমি গ্র্যাজুয়েশন থেকে নেবো, কারণ তোদের নিট অ্যান্ড জয়েন্টে কাজে লাগে রেডিও, আমি তিনটে জিনিস মানে এইচএস থেকে মানে গ্র্যাজুয়েশন থেকে নেবো, আগে থেকে বলেছি, যেমন দেখ রেডিও অ্যাক্টিভ নেবো, অ্যাসিড বেস তোদের আছে, আমি অ্যাসিড বেস হায়ার লেভেল নেবো, থার্মোডাইনামিক্স নেবো,
আর হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স। 4টে জিনিস আমি গ্র্যাজুয়েশন থেকে নেব, কারণ ওই জায়গাগুলো থেকে নাহলে কিন্তু পরীক্ষায় করতে পারবে না। এখন যেভাবে প্রশ্ন পড়ে, আশা করি, আমি জানি না কিরণদা কী পড়াচ্ছেন, কিরণদা কী সিস্টেমে পড়াবেন, আসলে আশা করি উনিও গ্র্যাজুয়েশন থেকে পারবেন, উনি ওনার মতো পড়ান, আমি আমার মতো এগিয়ে যাচ্ছি। নাহলে আমি ওনার ধরন উল্টো দিকে পড়াতে যাই, তাহলে তো প্রবলেম হবে, যাই হোক আমি একসাথে পড়িয়ে দিচ্ছি। দেখ, তারপর আমরা হিলিয়াম আছে, হিলিয়ামের আমরা দুটো দেখতে পাই। হিলিয়ামের আমরা দেখি যে 3He, একটা 3 দেখতে পাই, একটা 4 দেখতে পাই। এটা কিন্তু এটা যে দেখতে পাই, এটা কিন্তু আমাদের একটা চেনা জিনিস থাকে। এই হিলিয়ামের এই পোর্শনটা একটা হচ্ছে আমাদের কিন্তু বিটা, আলফা বিটা গামা পড়ি না, দেখ আলফা সে প্লাস, ইংরেজি হিসেবে আলফা আমরা আসবো, যখন রেডিও অ্যাক্টিভিটি পড়াবো তখন আসবে যে আলফা বিটা গামা কোনটা আগে পড়াবো, আর জিনিসটা খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। আরও আছে কার্বনের, আছে কার্বন দুটো হয়, কার্বন হচ্ছে 13 আর 14, কার্বন 13, কার্বন 14 হয়, 13C আছে আর 14C আছে, 13 আর 14 হলো, 12 আছে, অবশ্যই 12 আছে, 12, 13, 14 তিনটেই হয়, আমি জাস্ট কথা বলছি। এটা হচ্ছে তেজস্ক্রিয়, এটা রেডিও অ্যাক্টিভ, এটা রেডিও অ্যাক্টিভ। একটা মনে হবে খুব খুব ইজি, আমাদের ক্লোরিন আছে 35, একটা আছে, আর হচ্ছে 37, ক্লোরিনে 35 আর 37। আরও একটা হচ্ছে লাস্ট হচ্ছে ইউরেনিয়াম, 235, 238, 235, 238। এবার আসছে আমি আইসোটোপ, আইসোটোপ হয়ে গেল, আইসোটোনে আসছে। আইসোটোন মানে, টোন কথাটা শুনে কি, নিউটন সংখ্যা, তো সম নিউটন সংখ্যা আছে, তাহলে সম নিউটন সংখ্যাগুলোকে আমরা বলবো আইসোটনিক বা আইসোটোন। ঘটনাটাকে বলবো আইসোটনিক, আর ঘটনা বলবো এটা হচ্ছে আইসোটোন। আইসোটোন কোথায় ব্যবহার করা হয়, আইসোটোন কোথায় ব্যবহার করা হয়, প্রশ্ন আছে, আইসোটোনটা আছে কোথায় ব্যবহার করা, আইসোটোন, আইসোটোনের ব্যবহার কোথায় করা হয়, প্রশ্ন আছে। এর জানা থেকে ব্যবহারটা বেশি ইম্পর্টেন্ট, এখন রিসেন্টলি ইউজ করা হচ্ছে আইসোটোন, জানা আছে আইসোটোন কোথায় ইউজ করা হচ্ছে এখন। আইসোটোন এখন মেনলি হচ্ছে, যেটা মেনলি হচ্ছে সেটা হচ্ছে তোর এই মোবাইলেতে, কারণ মোবাইলের কিছু সিস্টেমে আমাদের আইসোটোনটাকে এখন খুব ব্যবহার করা হচ্ছে। কীরকমভাবে ব্যবহার করা হচ্ছে বলতে, ধর আমাদের মোবাইলে কিছু যেগুলো বাজ, যেগুলো আমরা বলি না যে ভাইরাস ঢুকছে বা বাজ ঢুকছে কিছু, এই জিনিসগুলোকে যাতে ঢুকতে না পারে এই জন্য সফটওয়্যারের মধ্যে কিছু জিনিস দিতে হচ্ছে বা টপিং করা হচ্ছে, যেগুলো সিস্টেমেটিক, যেগুলো বাজ আর কি, যেগুলো এমআই ফোনে বেশি দেখা যায় সিস্টেম বাজ, সেগুলোকে বন্ধ করার জন্য ইউজ করছে। সিস্টেম বাসকে বন্ধ করে আইসোটোন ইউজ করা হচ্ছে। যাই হোক, যেটা প্রশ্ন হয়তো আসবে এরকম একটা ব্যাপারটা প্রশ্ন আসতে হবে যে আইসোটোপের ব্যবহার কী, এসব ডেসক্রিপটিভ প্রশ্ন। এক আইসোটোনের, তাহলে আমরা আইসোটোন কারা কারা আছে, আইসোটোন অর্থাৎ তাদের কি সংখ্যা কমে, নিউটন সংখ্যাটা সমান। তাহলে এমন এমন কী কী আছে, তো হচ্ছে নাইট্রোজেনের আছে, নাইট্রোজেনের, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এরা কিন্তু পরপর যে তিনজন আছে, বা হাইড্রোজেন, হিলিয়াম, রেডিয়াম, অ্যাক্টিনিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, এরা সবাই কিন্তু আমাদের হচ্ছে আইসোটোনের মধ্যে পড়ে। অর্থাৎ এক্ষেত্রে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বনের আমরা এটা কত জানি, 6, 7, এটা হচ্ছে 8, কার্বনের কত বল, 14, কার্বনের কোনটা নেবো, 14টা নেবো, 12, 13 নয়, এটা ইম্পর্টেন্ট, এইটা মনে রাখ কোনটা নিচ্ছি আমি, কার্বনের 14 নিচ্ছি। নাইট্রোজেনের দুটো, নাইট্রোজেনের কত হয়, একটাই হয়, 15, আরও হয় সেটা আমরা নিচ্ছি না, আমাদের পুরো দরকার নেই, সেগুলো 15 নিচ্ছি। আর অক্সিজেনের আমরা 16টা নিচ্ছি, অক্সিজেনের 16টাকে নিচ্ছি। অক্সিজেনের দুটো হয়, 16, 18, জানা আছে আশা করি, অক্সিজেন দুটো হয় কিন্তু, অক্সিজেনের 16 হয়, অক্সিজেন 18 হয়, তাহলে অক্সিজেনের 16টা নিচ্ছি, নাইট্রোজেনের 17, 15, 17 নিচ্ছি। এই তিনটে জিনিসকে আলাদাভাবে নিচ্ছি, দেখ তার মানে দেখ এই 8 আর 6, 14, 8 আর 7, 15, 8 আর 16 হচ্ছে নিউটন সংখ্যা, দেখ এর জন্য হচ্ছে আইসোটোন। আরও আছে হাইড্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেনের যদি দুইটা নিই, ডয়টেরিয়ামটা নিই, ট্রিটিয়াম বা প্রোটিয়াম নিলে কিন্তু হবে না, যদি আবার যদি, হ্যাঁ যদি দেখে দুটো, আমরা একটু আগে জেনেছি, একটু আগেই জানলাম, দেখ হিলিয়ামে দুটো হয়, হাইড্রোজেনের দেখা, হাইড্রোজেনের 3টে হয়, হাইড্রোজেনের প্রথম নিচ্ছি ধর 2, 1, তার মানে হিলিয়াম তখন কত নেবো, তখন হিলিয়াম তাহলে কত নেবো, দেখ তাহলে 1 আর 2 বিয়োগ করে একটা নিউট্রন আছে, তখন তাহলে হিলিয়ামের 3, 2 নিচ্ছি, হিলিয়ামের 3, 2 নেবো। আবার যদি হাইড্রোজেন 3, 1 নেই, তখন হিলিয়ামের 4, 2 নেবো, ব্যাস এইভাবে করে দেবো, হয়ে গেল।
আইসোটোপগুলো দেখ কিন্তু ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম সব আলাদা। আইসোটোপগুলোর কিন্তু ভৌত ধর্ম একই রকম, ভৌত ধর্ম রাসায়নিক ধর্মটা অনেকটা একই রকম। আইসোটোপগুলোর ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম সেম, কিন্তু আইসোটোনের ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম সম্পূর্ণ আলাদা। ওকে, এবং আইসোবারের ক্ষেত্রেও তাই, আইসোবারের ক্ষেত্রেও তাই। আইসোবার কারা? আইসোবার হচ্ছে এরা যাদের ভর সংখ্যাটা সমান। যেমন ক্যালসিয়াম আর আর্গন দুজনেরই ভর সংখ্যা 40, 18 আর 20। আমি আসছি আইসোবারে। আইসোবার, আইসোবারে কি হচ্ছে, আর্গন অ্যান্ড ক্যালসিয়াম যদি নেই, এরা যদি হচ্ছে 18, আমি জানি এ 20, এ তখন হয়ে যায় 40, এর 40, এরা দুজন একে অপরের আইসো বার, অর্থাৎ তাদের ভর সংখ্যাটা এই জেডটা সমান। এই ভর সংখ্যা মানে হচ্ছে আমাদের, সরি এ এ এদের ভর সংখ্যা হচ্ছে এ দের, এটা যাদের সেম। তাহলে আমি তিনটেকে আমি আবার বলছি, এটা আইসো বার যেখানে এ সেম, আইসো টোপ যেখানে আমাদের কে সেম আছে, কে সেম আছে বল, জেড সেম। একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, 1H1, 2H1, 3H1, আর লাস্টে নিচে আমাদের আছে আইসো টোন। আইসো টোনে কি আছে উদাহরণ বল একটা আমাকে ঝটপট। 2H1 আর 2H1 আর 3He2, অর্থাৎ এখানে কে সমান আছে, নিউটন সংখ্যাটা নিউটন সেম, এন সেম, আর এখানে হচ্ছে আমাদের জেড সেম। এই জেড সেম, এখানে এন সেম, এখানে এ সেম। এই তিন জিনিস যেন মাথায় থাকে, আইসো বার, আইসো টোপ, আইসো টোন। এছাড়াও এইসব প্রশ্ন পরীক্ষা আগে পড়তে হবে না, পড়ে না, জাস্ট জেনে রাখ। এখন নতুন শুরু হয়ে গেছে, এখন চলে এসেছে আইসো স্টার, এখন চলে এসেছে নতুন জিনিস চলে এসেছে আইসো স্টার, নিউক্লিয়ার আইসোমার, আয়োডো সার্ফ, আয়োডো সার, তিন জিনিস আছে। তোদের বই আছে না আমি জানি না, আমি এগুলো নতুন বই, তোদের নতুন বই যোগ করেছি আমি জানি না। আইসো ডায়াফার, এটা হচ্ছে আইসো ডায়াফার, আইসোমার, আইসো ডায়াফার আমাদের বইও আছে, আমাদের পুরোনো বই আছে। আর হচ্ছে আইসোমার, আইসো স্টার। 2016 এডিশনে আমাদের টমেটো বইটা তো 1 বছর পুরাতন, আমাদের বইগুলো পাওয়া যাবে না, তোদের বইগুলো তো এই তো তোদের বই রয়েছে, রয়েছে প্রথম নতুন বই রয়েছে, নতুন বইতে রয়েছে, আমার পুরোনো বইতে নেই, দিয়ে দিয়েছে আইসো স্টার, আইসো সব দিয়ে দিয়েছে। দেখার পর নেক্সট আসছি আমি আইসো স্টার, আসছি ফার্স্টে। সমান সংখ্যক পরমাণু দ্বারা গঠিত, পরমাণু সংখ্যাটা কি হলো, সমান সংখ্যক পরমাণু দ্বারা গঠিত, কোনো কিন্তু পারমাণবিক সংখ্যা নয়, পরমাণু দ্বারা গঠিত, এবং সমান সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট, ইলেকট্রনটা সমান, তখন অণুগুলিকে পরস্পর আইসো স্টার বলা হয়। একটু উদাহরণ আগে বুঝতে হবে, ধর আমি উদাহরণ দিয়ে পয়েন্টগুলো বলছি। কার্বন ডাইঅক্সাইড ধর CO2, অ্যান্ড ধরে নে N2O, দুটো জিনিস আছে। দেখ এখানে একটা কার্বন পরমাণু কটা, একটা এটা কার্বন একটা পরমাণু, অক্সিজেন দুটো অক্সিজেন, টোটাল কটা, তিনটে পরমাণু, এটা একটা পরমাণু, তো কার্বন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, তার দুটো পরমাণু, টোটাল তিনটে পরমাণু। এখানেও দেখ দুটো যোগ একটা, তিনটে, দেখ পরমাণু নাম্বার অফ পরমাণুটা দেখ সেম, নাম্বার অফ পরমাণুটা সেম হলো। এবার ইলেকট্রন সংখ্যা, কার্বনের কটা ইলেকট্রন, আর অক্সিজেনের, তাহলে 8 দুগুণে কত, 16, 6 প্লাস 8, 8 ইন্টু 2, 16 6 কত, আর নাইট্রোজেনের কত, অক্সিজেনের 8, 22, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা সমান ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন সেম। ক্লিয়ার হচ্ছে জিনিসগুলো, ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? তার মানে দেখ নাম্বার অফ পরমাণু সংখ্যাটা 3 এলো, এটা সেম, অর্থাৎ CO2 আর N2O হচ্ছে আমাদের আইসো স্টার। মুখস্থ রাখবে, পরীক্ষায় দিতে পারে আইসো ডিলেট কোশ্চেন, আইসো স্টারের এক্সাম্পল 4টের মধ্যে কোনটা, তখন দেখে নিবি, যদি এই অপশনটা পড়ে এই অপশন শর্টকে লিখে দিবি, আর যদি অপশনটা না পাস একটু চেক করে নিবি, 4টে অপশন কোনটা হচ্ছে চেক করে নিবি, দেখবি যেগুলোই হবে যেগুলো কাছাকাছি হবে,
খুব কাছা এরকম দেখতে হবে CO2 এরকম তো হবে না যে CO2 সাথে তোকে দেবে না নিশ্চয়ই KBr, কারণ CO2 সাথে নিশ্চয়ই KBr দেবে না, কারণ CO2 কার্বন আছে 22, আর যেখানে পটাশিয়ামের নিজের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে আমাদের 19, সেখানে নিশ্চয়ই দেবে না সেরকম, খুব কাছাকাছি জিনিসগুলো দেবে। এবার হচ্ছে এবার বল এটা সংখ্যা সমান হবে। এবার যেটা আছে দেখ আইসো ডায়াফার নেক্সট এই সাইডে লিখছে দেখ আইসো ডায়াফার। তো যে পরমাণুতে নিউট্রন আর প্রোটন সংখ্যার পার্থক্য সমান, নিউট্রন আর প্রোটন সংখ্যার ভালো করে বোঝ, যে পরমাণুতে নিউট্রনটা আর প্রোটন সংখ্যাটার ওদের বিয়োগফলটা অন্য একজনের নিউট্রন আর প্রোটনের বিয়োগফলের সাথে সমান, তাকে বলা হয় আইসো ডায়াফার। একটু মাথা ঘোরাবে তার ধরে নিচ্ছে উদাহরণ দিলে বুঝতে পারি, 238 আমি ইউরেনিয়াম নিচ্ছি, দুটো হয় 235 238, 235টা নিলাম না, 238 নিলাম 92, ইউরেনিয়াম হচ্ছে 92। আমি যদি একটা আলফা বার করে দিই, আলফা মানে একটু আগে আমি বললাম একটা কথায় বলেছিলাম রেডিওঅ্যাক্টিভিটি যে 4He2, আলফা মানে এটা মনে রাখবি, আলফা মানে 4He2 এটা। তাহলে যদি আমি এটাকে মাইনাস আলফা করে দিই, তার মানে দেখ এখানে চারটে দুটো, উপর থেকে চারটে বেরিয়ে যাবে, নিচে থেকে দুটো বেরিয়ে যাবে, এটা বোঝার চেষ্টা করছি। আলফা বেরোনো মানেটা কি? আলফা বেরোনো মানে এই হিলিয়াম এখানে চারটে দুটো ইলেকট্রন, এখানে দুটো থেকে চারটে, নিচে থেকে দুটো জিনিস বেরিয়ে যাওয়া বেরোবে, তাহলে দেখ বেরিয়ে আসবে কত 234 90। এটা মুখস্থ রাখতে হবে। এটা যখন ইউরেনিয়াম হয়, আমি রেডিওঅ্যাক্টিভিটি এই কারণেই পড়াবো কারণ এটা খুব ইম্পর্টেন্ট, আবার একটু আয়োডোসাইফার আমি পড়াবো আবার। এখানে তখন এটা হবে থোরিয়াম, TH, থোরিয়ামে চলে আসবে, এটা ট্রান্সফার হয়ে এটা থোরিয়াম চলে আসবে, বলো। তার মানে দেখ এবার দেখ তাহলে এবার প্রোটন, তাহলে এতে প্রোটন সংখ্যা কত বল? 92, আর এতে প্রোটন সংখ্যা কত? 90। এর নিউট্রন সংখ্যা কত? বিয়োগ করে 146 আসবে, 146 এর নিউটন সংখ্যা, ভর সংখ্যা থেকে 2 বিয়োগ 8 6, 9 করে 13 4 13 হাতে 1, তাহলে 146, আর ওতে দেখ আছে 144 হলো। আমি একটু লিখি তাহলে দেখ প্রথম ঘর করছি জেড এর প্রোটন সংখ্যা, তারপর নিউট্রন সংখ্যা, তারপর জেড বিয়োগ এন, তিনটে ঘর করছি। তাহলে জেড কত? এর ক্ষেত্রে জেড কত? 92, এর ক্ষেত্রে 90 হলো প্রোটন সংখ্যা। তারপর দেখ নিউট্রন সংখ্যা 146, এটা 144, এটা এন জেড বিয়োগ এন লিখেছি বটে, আসলে এটা হচ্ছে এরকম আর কি, মড অফ, এটা অন্য টাইপের মড অফ, অর্থাৎ বড় তো মিলি বড় থেকে ছোটোটা বিয়োগ করবো, মিলি বড় থেকে ছোটোটা বিয়োগ করবো আর কি। তাহলে 146 থেকে 92 বিয়োগ করে আসে দেখ 54, আর 144 থেকে 90 বিয়োগ করে আসে দেখ 54, অর্থাৎ এই জিনিসটা সেম বললাম দেখ, যে পার্থক্য ডিফারেন্স, আমি কিন্তু বলিনি বিয়োগ করতে, পার্থক্যটা সমান, নিউট্রন আর প্রোটনের সংখ্যার পার্থক্যটা দেখ সমান, এইটাকে বলা হয় আয়োডোসাফার, এটাকে বলা হয় আইসো ডায়াফার। বোঝা গেল? ক্লিয়ার? আমি এখানে নিউক্লিয়ার আইসোমার বলে একটা জিনিস চলে এখন আর পড়াচ্ছি না, আমি যখন রেডিওঅ্যাক্টিভিটি পড়াবোই যখন বলছি আমি ওখানেই পড়াবো, কারণ এই জন্য আমি যখন এগুলো এই সিস্টেমে আবার রিপিট করবো, আইডোসাইফার আমি আরেকবার রিপিট করবো, কারণ ওখানে টি হাফের জিনিসপত্রগুলো আসবে, ইউরেনিয়ামের নিউক্লিয়ার আইসোমার আমি ওখানেই পড়াবো, যখন রেডিওঅ্যাক্টিভিটি পড়াবো। আমাদের প্রশ্ন আসছে, রেডিও আমি দেখছি ক্যাজুয়াল রেডিওতে প্রশ্ন আসছে, আমি কয়েকদিন মানে বেশ কিছুদিন ধরে দেখছি, মানে কতগুলো দেখলাম কোশ্চেন প্রশ্ন পেয়েছি। এর হচ্ছে দেখ আমাদের একটা ম্যাথস আমাদের নিচের সিলেবাসে আছে, আমাদের জয়েন্ট সিলেবাসে কিছুটা টাচ করেছে, আর সিলেবাসগুলোতে এগ্রিকালচারের সিলেবাসে আছে এই ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ম্যাক্সওয়েলের এটা ফিজিক্সও পাবে। আমি কেমিস্ট্রি ভাষায় একটুখানি বলে দিচ্ছি, আমি ফিজিক্সের ভাষায় বলতে পারছি মনে নেই আমার, কারণ ফিজিক্স অনেকদিন ভুলে গেছি আমি কেমিস্ট্রি ভাষায় যেটুকু বলে আমি সেটুকু বলে দিচ্ছি। আমাদের কিছু মানে উপাংশ দিয়ে ফিজিক্স উপাংশ দিয়ে বলা হয়ে থাকে, কিছু পাবি কিছু উপাংশতে। আমাদের মেন যে ম্যাক্সওয়েল তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাতে আমরা কিছু জিনিস পাই, সেটা হচ্ছে আমাদের কিছু লাইন পাই, হচ্ছে
তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, তরঙ্গ বেগ, তরঙ্গ সংখ্যা, আর কতগুলো জিনিস পাই সেগুলো শুধু ব্যাখ্যা করবো আমি কৃষ্ণ বস্তুর বিকিরণ কি সব আছে, ব্ল্যাক বডি রেডিয়েশন, সব ফিজিক্সে পাবে, ফিজিক্সে রিপিট হয়, ফিজিক্সে পড়বে। কেমিস্ট্রির অতটা আমাদের প্রশ্ন আসে। আমি কিছু জিনিস এই কারণে বলে দিচ্ছি কারণ এগুলো কিছু লাগে, যেমন তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, তরঙ্গ বেগ, এগুলো লাগে। ধর একটা তরঙ্গ, একটা ওয়েভ, এটা একটা ওয়েভ, আমি ফার্স্ট কাউকে জয়েন করাচ্ছি, একটু হয়তো কেমন হয় আমি জানতে হতে পারি, যেটা স্যাররা পর্যন্ত পুরো বেশি কারণ আমি তো ফার্স্ট অ্যাটেম্পটে অ্যাটেম্প করেছিলাম, সো আমার হয়তো কেরম কিরম ব্যাপার, আমি কি আপনাদের ভিডিও পড়াই কিছু পড়াই তো দেখবো পড়াচ্ছি অতটা তো কম, আমি ফার্স্ট তারপর দেখ তরঙ্গ দৈর্ঘ্য যদি দেখ, তরঙ্গ দৈর্ঘ্য কোনটা তরঙ্গ দৈর্ঘ্য, এইখান থেকে এই যে এইটা থেকে এইটা একটা, বা এইটা থেকে এইটা একটা, আমি দুটো আলাদা কালার করি বুঝতে সুবিধা হবে, লাল কালার করি এইটা থেকে এটা, এই যে এইটা একটা বা এইটা একটা, এইটা হচ্ছে একটা পুরোটা ল্যাম্ডা, এটা হচ্ছে পুরোটা হচ্ছে ল্যাম্ডা। অর্থাৎ কোনো তরঙ্গের উপর পরস্পর অবস্থিত দুটি শীর্ষের দূরত্বকে, কোনো তরঙ্গের দুটি শীর্ষের দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যাম্ডা। এবার মেন যেটা হচ্ছে ল্যাম্ডাকে আমরা কি কি এককে আমরা ডিনোট করবো, মেন এটাকে আমরা বলি ল্যাম্ডা। প্রথমে আমরা এখন হেডিং করছি এখানে, যেটাকে আমরা হেডিং করছি তরঙ্গ দৈর্ঘ্য, বা আরম্ভ করছি ল্যাম্ডা। এই ল্যাম্ডার এটা হচ্ছে স্মল ল্যাম্ডা আর এটা হচ্ছে ক্যাপিটাল ল্যাম্ডা, এটা স্মল ল্যাম্ডা, এটা ক্যাপিটাল ল্যাম্ডা। যাই হোক, এটা কোনো এটাকে এককগুলো ইউনিট কি কি, প্রথম হচ্ছে অ্যাংস্ট্রম A0 হলো। খুব ইম্পর্টেন্টলি মনে রাখবি 1 অ্যাংস্ট্রম, কিন্তু আবার বলবো না, একটু অঙ্ক করার সময় আমি আর রিপিট করবো না, আজকে জাস্ট বলে দিচ্ছি 0.1 ন্যানোমিটার, বা এই ছোটদের এম লিখ অসুবিধা নেই, NM 0.1 ন্যানোমিটার হলো। এই 0.1 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁻8 সেন্টিমিটার, এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে 10⁻⁻8 সেন্টিমিটার। তুই 1 ন্যানোমিটার সমান কত তুই বার করে নে, 1 ন্যানোমিটার সমান কত তুই 1 মানে কি, তাহলে 1 × 10⁻, ঠিক আছে। আর এটা মানে হচ্ছে দেখ সেন্টিমিটার থেকে মিটার গেলে 10⁻2 দিয়ে আরো মান আরো হবে 10⁻⁻10 মিটার। এটা কিন্তু একদম রাট্টা মার্কে রাট্টা মার্কে রাখুন। 1 অ্যাংস্ট্রম 10⁻10, এটা না লাগতেও পারে, এটা হয়তো শুধুমাত্র সলিডের ক্ষেত্রে লাগবে, এটা শুধুমাত্র সলিড অঙ্কের ক্ষেত্রে লাগবে। এই দুটো কিন্তু হামেশাই সব কিন্তু অল ফিজিক্স কেমিস্ট্রি সবেতে লাগবে। 10⁻1 অ্যাংস্ট্রম 10⁻8 সেন্টিমিটার, 10⁻10 মিটার হলো। নেক্সট আসছে কম্পাঙ্ক, আমরা কম্পাঙ্ক, অর্থাৎ একটি বিন্দুর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যতবার তরঙ্গ অতিক্রম করে, এটার মধ্যে 1 সেকেন্ডে যতবার এটা ওয়েভটা এখন যাবে সেটাকে আমরা বলবো কম্পাঙ্ক। এই কম্পাঙ্ককে আমরা ডিনোট করব নিউ দিয়ে, যেটা একটু আগে আমি কম্পাঙ্ক পড়িয়েছি, যে কম্পাঙ্কের সাথে একটা গ্রাফ পড়িয়েছিলাম, এই কম্পাঙ্ক আমরা ডিনোট করবি হবে নিউ দিয়ে হলো। এই নিউ যেটা বলি, এই নিউ এর হচ্ছে দুটো একক আছে, সাইকেল পার সেকেন্ড, সেটাকে বলা হয় সিপিএস, সাইকেল পার সেকেন্ড। তবে ওটাকে ইউজ করা হয় না, ইউজ করা হয় হার্জকে ইউজ করা হয়, HZ হার্জ, একে কিন্তু ইউজ করা হয় এর একক হলো। নেক্সট আসছি তরঙ্গ বেগ, যেটাকে আমরা আলোর বেগের সাথে ধরে নিই। 1 সেকেন্ডে কোনো তরঙ্গ যে দ্রুত অতিক্রম করে, 1 সেকেন্ডেই তরঙ্গটা যে দ্রুত অতিক্রম করবে, যতটা যাবে সেটাকে বলা হয় তরঙ্গ বেগ। আমি জাস্ট 1 সেকেন্ডে যে দ্রুত যাবে তাকে বলা হয় তরঙ্গ বেগ, বা আমরা তাকে ডিনোট করি C দিয়ে। আমরা এটাকে লাইটের সাথে ধরে নিই, আমরা একবার 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, বা 3 × 10⁻8 সেন্টিমিটার, এটাকে আমরা লাইট ধরে নিই। আমি বলছি দেখ, এটা হচ্ছে 3 ×
লাইটের বেগ আমরা কত জানি 3×10⁸ মিটার পার সেকেন্ড, এটা আমরা জানি। এটা হচ্ছে যদি এসআই করি, সরি সিজিএসএ করি, তাহলে আমার সেন্টিমিটার পার সেকেন্ড হলো। এবার একটা কিছু, এই তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক আর তরঙ্গের বেগের মধ্যে একটা সম্পর্ক আছে, একটা রিলেশন আছে। সেই রিলেশনটা আমি একটু পর পড়াচ্ছি, জাস্ট একটা সম্পর্কটা একটা জিনিস বলে নিই। যে তরঙ্গ সংখ্যা, তরঙ্গ বেগ বললাম, এবার হচ্ছে তরঙ্গ সংখ্যা। যেটা যেমন বলি নিউ বার, বার মানে মাথায় একটা দাঁড়িয়ে, অর্থাৎ প্রতি সেমি দৈর্ঘ্যে প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা প্রতি সেমি তরঙ্গ দৈর্ঘ্যে কোনো তরঙ্গ দ্বারা সৃষ্ট পূর্ণ তরঙ্গের সংখ্যাকে, এই একটি পূর্ণ তরঙ্গ সংখ্যাকে, এটা একটা পূর্ণ তরঙ্গ, এখান থেকে শুরু হয়ে এটা একটা পূর্ণ তরঙ্গ, এটা উপটা নয় কিন্তু, এখান থেকে এটা যারা পূর্ণ তরঙ্গ, এই সংখ্যাটাকে বলা হয় তরঙ্গ সংখ্যা। আমি আসি কি যখন আমি ডিনোট করবো তখন বুঝতে পারবো। এবার আমি যখন সম্পর্কগুলো বলছি, দেখ এই তরঙ্গ, এদের সম্পর্ক আছে, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, তরঙ্গ বেগ, তরঙ্গ সংখ্যা, এদের একটা ইকুয়েশন আছে, ম্যাথমেটিক্যাল একটা ইকুয়েশন, যেটা আমাদের কেমিস্ট্রিতে মেনলি কাজে লাগবে, যেটা ফিজিক্সেও কাজে লাগে। আমি সেই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে আসি। তা প্রথমে আমরা জানি যে সি ইকালস টু নিউ ল্যাম্ডা, এটা মনে রাখবো। সি বা আলোর বেগটা এটা ইকালস টু নিউ ল্যাম্ডা বা ল্যাম্ডা যা হচ্ছে, আমরা এটা মুখস্থ করে যেমন নিউ ল্যাম্ডা, এটা শুনতে পেয়ে ধরে দিই। সি ইকালস টু নিউ ল্যাম্ডা, সি ইকালস টু নতুন ল্যাম্ডা, সি ইকালস টু নতুন ল্যাম্ডা হলো। বই দেখবে উল্টে থাকে, নিউ ল্যাম্ডা ইন্টু নিউ করে, আমি উল্টে নিয়ে সি ইন্টু নিউ ল্যাম্ডা হলো। আসলে কিন্তু এটা একটা ভেক্টর গুণ, আসলে এটা ভেক্টরের গুণ দুটো, যেহেতু আমাদের দিস ইজ এ কেমিস্ট্রি, তাই সব উড়িয়ে দিচ্ছে। আমি ফিজিক্সে পড়বি, ফিজিক্স আসবে ভেক্টর স্কেলার ফিলার ঢুকবে, আমার মাথায় মনে নেই কি ভেক্টরের গুণ, 39 পেটে সব বলে দেবো, বাদ দিচ্ছে। আমি ওই সি কাজটা হচ্ছে আমার নিউ ল্যাম্ডা হলো। তাহলে নিউ সমান তাহলে কত, সি বাই ল্যাম্ডা, নিউ কাজ সি বাই ল্যাম্ডা, বা বা ল্যাম্ডা সমান সি বাই নিউ। মনে রাখ, আমি কারণে একটা বিশাল কারণের জন্য বলছি, এগুলো মনে রাখবি। আসবে কিছু যদি অনেক কটা কিছু, আমি যখন পাই, আমি যখন বলবো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, তখন ওগুলো শুনতে আবার রিপিট আসবে। তখন আমি যখন বা ডিবক্লির সূত্র বলবো, ডিবক্লির সূত্র শুনতে আবার রিপিট করবো। আমি আগে চ্যাপ্টারটা পড়ালাম না, কারণ কিছু জিনিস আছে আমি মূল সংখ্যা টোল সংখ্যাগুলো পড়াইনি, বা কত হবে ওগুলো আমি কিছু যখন যেভাবে আছে তখন সেভাবে পড়াবো। ফার্স্ট চ্যাপ্টারে যে জিনিসগুলো আছে না, মূল সংখ্যা সব একসাথে বলে দেওয়া দেখবি, যে পারমাণবিক ভর সংখ্যা, এই সংখ্যা একসাথে বলে, আমি যেখানে যেমন যে চ্যাপ্টারে যেটা লাগবে, নর্মালিটি, ফর্মালিটি, মোলালিটি, যে চ্যাপ্টারে যেমন লাগবে আমি সেই চ্যাপ্টারে তেমন বলতে যাবো। ওটা ওই জন্য ওই চ্যাপ্টারটাকে আমি আলাদা করে পড়ালাম না, শুধু ফালতু শুনতে, তখন আমাকে বলতে হবে, আবার বলতে হবে হলো। আর তরঙ্গ সংখ্যা নিউ বার, যেটা আমরা ওয়েভ নাম্বার বললাম, এই নিউ বার্স মানে হচ্ছে 1/λ, এই নিউ বারটা হচ্ছে 1/λ, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটাকে তার উল্টো করে দিয়েছে নিউ বার। তার মানে এবার আমি নিউ সমান কত পেয়েছি বল, ল্যামডা সমান সি বাই নিউ, ল্যামডা বার সমান 1/c/নিউ, ল্যামডা বার সমান নিউ বাই সি, তাই তো? তাহলে নিউ বার সমান নিউ বাই সি, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা। ঠিক আছে, মনে থাকবে। এবার দেখ কিছু জিনিস আমি বলছি এখন, এই প্রশ্নগুলো আমি দেখছি বিগত কয়েক বছর ধরে প্রশ্ন, ডিরেক্ট প্রশ্ন করছে, তাই এই জায়গাগুলো বলছি আমি একটা জায়গায়। দেখ সেটা হচ্ছে আমাদের বর্ণালী, যে আমরা কোনগুলো স্পেকট্রাম বা বর্ণালী, অর্থাৎ কিছু কিছু বর্ণালী আছে যেগুলো আমরা নানা রকম সিরিজ বলি, যে গামা রে, এক্স রে, ইউভি রে, আইআর, মাইক্রো, এফএম, দীর্ঘতরঙ্গ, ওগুলো আমরা বলছি। বা যেরকম আমরা বলছি দৃশ্যমান বর্ণালী বলছি, সেগুলো কোনখান থেকে কোনখানটা পর্যন্ত পড়ছে, কোন রেঞ্জটা পড়ছে, সেই রেঞ্জটা এখন শুধু মুখস্থ রাখার মতো। হ্যাঁ, মানে সবটা পড়া জানা দরকার, কিছু জানা দরকার নেই, কিছু জিনিস বলতে, দৃশ্যমান যে বর্ণালীটা, এটা কত ন্যানোমিটার থেকে কত ন্যানোমিটার পড়ছে, বা এই ল্যামডাটা কতটা, এটা আমাদের কিছু, আমি সাপোজ বলছি দৃশ্য হলো ভিজিবল রিজিয়ন। প্রশ্ন অনেক সময় পড়বে যে 1/λ, অনেক সময় দেখবি 1/λ-1/λ2 করতে হয়, তখন কোনখানে কতটা নেবো। আসলে 400 ন্যানোমিটার থেকে শুরু হয়, 400 nm থেকে শুরু হয় ল্যামডাটা, 400 nm থেকে শুরু হয়,
শেষ হয়ে গিয়ে হচ্ছে আমাদের 750 mm। অর্থাৎ 400 mm শুরু হচ্ছে আমাদের বেগুনি দিয়ে, ভায়োলেট হচ্ছে 400 mm। মোটামুটি তোর ওই 600-র কাছ থেকে মোটামুটি তো 600 যদি মোটামুটি দেখ ওই 550 থেকে 600 ওই জায়গাটা মোটামুটি দেখ সবুজ হলুদাবো সবুজ জায়গাটা পড়ে। আর 750 এনে হচ্ছে আমাদের রেড। এরকম মনে রাখবে, এরকম দেয় অনেক সময় দেয় প্রশ্ন আসছে, এরকম মনে রাখবে। 400 এনএম হচ্ছে ভায়োলেট, 750 এনএম হচ্ছে রেড। হলো এই 750-এর এনএম এর পরের জায়গাটা কি বা তার আগের জায়গাটা কি, এটাও কিন্তু খুব একটা জায়গা জিনিসপত্র আছে। এর আগের থেকে হচ্ছে ইয়াটা হচ্ছে ইউভি রে, এর পরে হচ্ছে আইআর রে। এটা হচ্ছে আগেরটা হচ্ছে ইউভি, 400 এনএম এর আগে হচ্ছে ইউভি। হলো তারপরেরটা কিন্তু ওই জায়গাটার পরেরটা যেটা হচ্ছে তারপরটা হচ্ছে ইনফ্রারেড, তারপরটা কিন্তু হচ্ছে আমাদের ইনফ্রারেড। অর্থাৎ যেখানে 10 টু দি পাওয়ার এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -4, আমরা ধরি দেখ 1 আমরা বলেছি যে 1 nm, তাহলে 0.1 nm সমান বলেছি 10 টু দি পাওয়ার -18 বা 10 টু দি পাওয়ার 10 মিটার। সেম জায়গায় এটা 10 টু দি পাওয়ার তাহলে -4 হবে, 10 টু দি পাওয়ার -4 পড়ছে, 10 টু দি পাওয়ার -4 হচ্ছে বা যদি -4 না, সরি ভুল বলছি 10 টু দি পাওয়ার -7 হচ্ছে, 10 টু দি পাওয়ার -7 এর কাছাকাছি হচ্ছে, -7 হচ্ছে কারণ 750 আছে, 400 থেকে 750 মধ্যে পড়ে রয়েছে। এবার এর আগে হচ্ছে আমাদের ইউভি, এর আগেরটা হচ্ছে মনে রাখবে মেন কথা, এর আগে হচ্ছে ইউভি, এরপরে হচ্ছে আইআর, এরপরে আগে হচ্ছে ইউভি, এর আগে ইউভির পরে হচ্ছে এক্স, তারপর হচ্ছে এগুলো লাগবে না, এটা লাগবে না, ইউভি 400 ন্যানোমিটার আগে হচ্ছে ইউভি, 750 পরেরটা হচ্ছে আইআর। ইনফ্রারেড, ইনফ্রারেড দেখা যায় না। তারপর হচ্ছে মাইক্রো তরঙ্গ, এরপরে হচ্ছে মাইক্রো, তারপরে বেতার মানে এফএম, তারপর একটা কি আমরা যে এএম এফএম দুটো হয়, এফএম আর এএম। আমরা যেটা শুনেছি এফএম, আমরা যেটা শুনেছি এফএম দুটো জিনিস হয়, কিন্তু দেখা হচ্ছে এফএম আর হচ্ছে এএম দুটো জিনিস হয়। এফএম তারপর আরো বেরিয়ে যাচ্ছে এএম, তারপর হচ্ছে দীর্ঘ বেতার তরঙ্গ, কত দূর আমার যাওয়ার দরকার। ব্ল্যাক বডি রেডিয়েশন আমি বলছি না, ব্ল্যাক বডি রেডিয়েশন ফিজিক্সের লোকেরা বলে, ওনাদের কার্য ওনারা আমি জানি আমি জানি না ব্ল্যাক বডি থিওরি, আমি জানি না যে বলি যে হোয়াট ইজ ব্ল্যাক বডি থিওরি, আমার কাছে একটাই উত্তর আমি জানি, আমি বুঝি না, আমি জানি না। পূর্বকালে আমার মাথায় ঢুকতো না হোয়াট ইজ ব্ল্যাক বডি রেডিয়েশন, কৃষ্ণ বস্তু জিনিসটি কি আমার মাথায় আজ পর্যন্ত ঢুকে। তারপর দেখ, তারপর প্রিজমের কিছু জিনিসপত্র থাকবে, প্রিজমের শোষণ বর্ণনী, তোরা প্রিজমের ফিজিক্সে পড়বি, ওই জায়গাটা আমি পেয়ে যাচ্ছি। এবার দেখ কিছু সিরিজ আছে, আমরা যেটা সিরিজ হচ্ছে আমাদের হাইড্রোজেন রেখা বর্ণনী, যেটা আমাদের নিচে সিলেবাস অ্যান্ড আমাদের জয়েন্টের মধ্যে ঢুকছে, সেটা হচ্ছে এই জায়গাটা যে হাইড্রোজেন স্পেকট্রাম বা লাইন স্পেকট্রাম, হাইড্রোজেন রেখা বর্ণনী বা লেখা স্পেকট্রাম, সেই জায়গায় ঢুকছে লাইন স্পেকট্রাম। তো আমাদের রয়েছে হাইড্রোজেন রেখা বর্ণনী। এরকম হাইড্রোজেন রেখা বর্ণনী কতগুলো নামে আছে, তা প্রথম শুরু করছে। এবার দেখ সেটা হচ্ছে বেগুনি নীল, আমরা জানি যে বেগুনি নীল, নীলাভ সবুজ। আমি নীলাভ সবুজ কেন বলছি, বাবাকে বললাম না নীলাভ সবুজ বা হলুদাভ সবুজ, এই কারণে জিনিসগুলো বলছি কারণ জায়গাটা একটু মিশিয়ে থাকে কালারটা। তারপর কি আমরা পড়েছি লাল পেয়ে যাই। পরপর একটা সিরিজ আছে, আমাদের কিছু সিরিজ আছে, লিম্যান, বামার, প্যাসেন, ব্র্যাকেট, ফুন্ড আর হচ্ছে হামফ্রেস, এরকম কতগুলো আমাদের সিরিজ আছে। হলো এই সিরিজগুলোতে আসলে কি হয় বলছি জিনিসগুলো দেখ, ধর এরকম ইলেকট্রন শক্তি স্তর আছে, আমি এনার্জি লেভেলগুলোকে এইগুলোকে একটা লাইন টেনে দিচ্ছি, তো এরকম ধরেছি আমরা লাইন আছে 1 2 3 4 5 6 7, মানে 7টা লাইন, কে এল এম এন ও পি কিউ, এ তো কিউ পর্যন্ত আমাদের আছে 7টা, আরও আছে আমি চলে যাচ্ছি। এবার দেখ, হ্যাঁ আরও আছে, প্রচুর আছে। আমাদের যে অতি আপনার যাকে বললাম না যে আর অতি দীর্ঘায়িত বেতার তরঙ্গ, আরও আছে। আমি তো খুবই ছোট জায়গাতে আছি। তা প্রথমে আমি জিনিসটা বোঝানো একটা সূত্রের কথা বলি, সেটা হচ্ছে যে এই যে নিউ, এটা রিডবার্গ ধ্রুবক বা রিডবার্গ কনস্ট্যান্টের কথা বলছি। হলো আর নতুন কনস্ট্যান্ট বলছি রিডবার্গ কনস্ট্যান্ট বা আর।
আর হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, RYDBERG, রিডবার্গ কনস্ট্যান্ট। কি বলা হয় যে বামার দেখে যে বিজ্ঞানী বামার দেখে, আসলে বামার সিস্টেম শুরু হয়, আসলে বামার প্যাসেজ একটা বিজ্ঞানীর নাম। এই বামার কি দেখলেন যে প্রতিটি রেখার তরঙ্গ সংখ্যাকে নিউ বারকে একটি সরল স্থূল সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। কিরকম না, এই নিউ বার ইকুয়ালস টু আর ইন্টু 1/2² মাইনাস 1/n²। আমি আসছি কেন 2² বলতে আসছি। আসলে ঘটনাটা হচ্ছে n1² মাইনাস n2²। আসলে এটা হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে শুরু হবে যখন আসবে n1 মাইনাস n1² মাইনাস n2²। অর্থাৎ কোথা থেকে কোথায় যাচ্ছে, n1 হচ্ছে আমাদের স্টার্টিং, n2 হচ্ছে আমাদের ফাইনাল। হলো, অর্থাৎ এর যখন আমি শুরু করছি, এটা আমাকে বলছে কি আমার আসলে এটা রিডবার্গ করতে আসলে হচ্ছে এটা হচ্ছে n1², নর্মালটা হচ্ছে n1² মাইনাস হচ্ছে n1/n2²। এই n1 হচ্ছে স্টার্টিং ফ্রিকোয়েন্সি, স্টার্টিং, এটা হচ্ছে স্টার্টিং ফ্রিকোয়েন্সি নয়, এই যে এটা হচ্ছে n1, এই যে এটা 1, এই আছে না, কোনটা 1 হবে সেটা আমি দেখছি, এটা হচ্ছে স্টার্টিং, আসছি আস্তে আস্তে স্টার্টিং, এটা হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন, এটা স্টার্টিং পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট। সেটা এইখান থেকে নিচের দিকেও আসতে পারে, উপর দিকেও এড়ে যেতে পারে, সেটা কোনটা আমি পরে বলছি কি হতে পারে সেটা বলছি, যে এখান থেকে এখানে যেতে পারে, আবার এখান থেকে আসতেও পারে, যে এখান থেকে এখানে আসতে পারে, এটা হচ্ছে স্টার্টিং, এটা ফাইনাল, আবার এখান থেকে এখানে গেলে এটা স্টার্টিং, এটা ফাইনাল, এরকম বিষয়টা। এবার প্রথম যখন দেখছেন লিম্যান সিরিজ, যখন শুরু হল লিম্যান সিরিজ, অর্থাৎ লিম্যান সিরিজের ক্ষেত্রে আমি বলছি, দেখ এবার প্রথম আমাদের ফার্স্ট 1 নম্বর আসছে লাইম্যান বা লিম্যান, যেটা তুই ইচ্ছে উচ্চারণ করতে পারিস। আমি যেহেতু আমি লাইম্যান এই কারণে বলছি, কারণ এর ওয়াই আছে, আমাদের অনুসারে আমরা লাইম্যান বলি, লাইম্যান বা লিম্যান। লাইম্যান সিরিজ বা লিম্যান সিরিজের জায়গাটায় কি তত্ত্বটা এরকম এলো যে 1 নম্বর থেকে 2, 3, 4, 5, 6 যাবে। অর্থাৎ ধর আমি এরকম দেখাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ এইখান থেকে শুরু হবে, এটাতে যাবে, এটাতে যাবে, এটাতে যাবে, এটাতে যাবে, এটাতে যাবে, এটাতে আরো যেতে পারে। এই যে এক পয়েন্ট থেকে জাম্পটা দেখ, এতে এই জাম্প, এই জাম্প, এই জাম্প, এই ঘটনাটা বলি যে আমরা যখনই জাম্পগুলো কেন হয়, যে আমরা বাইরে থেকে কিছু এনার্জি যদি দিই, বাইরে থেকে কিছু যদি এনার্জি আমরা প্রোভাইড করি, তখনই জাম্পগুলো হয়। অর্থাৎ এইখান থেকে এই জাম্পটা হওয়ার জন্য একটা নির্দিষ্ট এনার্জি লাগে, ধর 200 লাগে, ধরে রে 200 লাগে, 200 লাগে। আমি যদি 199.9999 দিই, তাহলেও কিন্তু ইলেকট্রন এখানে জাম্প করে এখানে যাবে না। ইলেকট্রনটা শক্তিটা নেবে, শক্তিটা নেবে, এই পজিশন পর্যন্ত যাবে, দিয়া ব্যাক করে চলে আসবে। একমাত্র 200 দিলেই এখানে গিয়ে থামবে ইলেকট্রনটা, পয়েন্ট এখানে গিয়ে থামবে। বোঝা গেল? অর্থাৎ এইটা হচ্ছে লিম্যান সিরিজ, এই গোটাটা হচ্ছে আমাদের যেটা আগলাম, এটা হচ্ছে গোটাটা হচ্ছে লাইম্যান সিরিজ। হলো, অর্থাৎ অতি বেগুনি, এটা হচ্ছে আমাদের অতি বেগুনি, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, এটা হচ্ছে অতি বেগুনি, এটা হচ্ছে অতি বেগুনি রশ্মি। অতি বেগুনি রশ্মিতে কি হয়, 1 থেকে সব জাম্প করে, একদম মেন থেকে জাম্প করে এটাতে যায়। এটাকে আমরা বলি, এটা দেখছেন প্রথম দেখছেন লিম্যান, লিম্যান প্রথমে দেখছে বামার, পরে লিম্যান আছে, এটা হচ্ছে লিম্যান। হলো, লিম্যানের এখানে আমরা এখন লিম্যান যদি দেখি তাহলে নিউ বার সমান আছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ যে সংখ্যাটা, তরঙ্গ সংখ্যা নিউ বার, তাহলে আর, এটা নিয়ে আর ইন্টু n1² মাইনাস 1/n2², এটা সূত্র, আমি সূত্র ডেরিভেশন বলবো না, শুধু সূত্র 1/n1² মাইনাস 1/n2², শুধু আর ডেরিভেশন লাগবেও না, তো ডেরিভেশন মুখস্থ, জাস্ট ডেরিভেশন লাগবে না। তাহলে আর এর জায়গায় আমি আর এর মান পরে বলছি, আর এর একটা নির্দিষ্ট মান আছে, আসছে। তাহলে n1 কত বল, এখানে n1 কত বল, এখানে n1 কিন্তু 1, এটাই হচ্ছে বোঝা। তাহলে n2 কত দেখবো, 2, 3, 4, 2 যদি 3 যায় তাহলে n2টা যদি 2, 3 যায় তাহলে 2, 3, 4 ডট 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 একটা, তার হোল স্কোয়ার, এটা এটা হচ্ছে আমাদের লিম্যান সিরিজ, এটা হচ্ছে আমাদের লিম্যান সিরিজ। এবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রশ্নগুলো যেরকম হয় না, প্রশ্নগুলো হয় অনেক সময় বলে দেয় যে এদিক থেকে এদিকে এলো, যদি অনেক সময় প্রশ্ন আসে এরকম হয় যে এইখান থেকে কোনো এখান থেকে আসলো, এখান থেকে এই সিরিজ এলো, অর্থাৎ 6 থেকে 3 এলো,
তখন তাহলে কি হবে, তাহলে নিউ বার ইকালস টু আর এর একটা মান আছে, তাহলে 1/6 স্কোয়ার, যদি ধরি যে এখানে 6 আছে, এটা 6 এলো, 6 থেকে 3 এলো, তাহলে তখন কি হবে না, তখন হবে 8 ইন্টু 1/6 স্কোয়ার মানে 1/3 স্কোয়ার। তাহলে তাহলে এটা ধরুন এটা n1, এটা n2, যেখান থেকে যেখানে আসবে, যেখান থেকে পয়েন্টটা যেখানে আসবে সেটা তার পয়েন্টটার মান, সেটা হচ্ছে তার মানটা হবে। কেন নেগেটিভ হবে, 3 স্কোয়ার আসছে, তাই তো, তাহলে এখানে তো এখানে কত আছে 1, এইখানে এটা নেগেটিভ আসতে পারে, তাই মানটা এখানে হ্যাঁ নেগেটিভ আসতেও পারে, 6 স্কোয়ার আসতেও নেগেটিভ, নেগেটিভ এলে আসবে, নেগেটিভ যদি আসে আসবে, অসুবিধা কি আছে, নেগেটিভ আসবে অবশ্যই, কারণ উপর থেকে যদি নামছি এনার্জি তো বেরোবে, উপর থেকে যদি এনার্জি তো বেরোবে, তাহলে মাইনাস মানে কি, মাইনাসটা কি ডিনোট করছে, নেগেটিভ, মানে নিচে থেকে নামছে তাই মাইনাস আসবে, অ্যান্সার মাইনাস আসবে, সেটা নিয়ে আমাকে চিন্তার বিষয় কিছু নেই, মাইনাস নিচে আসতেই পারে, এটা আমি কিছু বড় ব্যাপার না, কারণ মাইনাস আসছে মানে কি, সেটা নিচের দিকে নামছে, বেরোচ্ছে, এনার্জি বেরোচ্ছে। এবার তাহলে আমরা লিম্যান সিরিজ পেলাম, তাহলে নেক্সট হচ্ছে কি বামার সিরিজ, আমি আর দেখাবো না, পরপর আবার বলে দিয়ে যাচ্ছি। লিম্যানের পর আসছে আমার 2 নম্বরে আসছে বামার। বামারটা হচ্ছে আমাদের দৃষ্টিগোচর, যেটা আমরা দেখতে পাই, বামার সিস্টেম আমরা দেখতে পাই, হলো, সেখানে এন ওয়ানের জায়গায় এটা ওয়ানটা হয়ে যাবে 2, আর এটা হবে 3 4 5 6, ওয়ানটা থাকবে না, হলো, সেক্ষেত্রে বামারের ক্ষেত্রে কি হয়ে যাবে, তখন এটাকে লাইনটা মুছে দিচ্ছি আমি, এটাকে আমি 1 করে দিচ্ছি আর কি, এটা 1, তখন এটা হয়ে যাবে 1 নম্বর, এটা 2 নম্বর হয়ে যাবে 2, এটা 1 3 4 5 6, এটা 7, 2 নম্বর থেকে শুরু হবে, 1 নম্বর থেকে কিছু তখন আর যাবে না। এটা হচ্ছে বাবার দৃষ্টিগোচর। এবার হচ্ছে প্যাশন, 2 নম্বর 3 নম্বর আছে প্যাশন, PASHEN, হলো প্যাশন। প্যাশনে তাহলে কি হবে, N1 3 থেকে স্টার্ট হবে প্যাশনের ক্ষেত্রে। 4 নম্বরে আসবে কি আমাদের ব্র্যাকেট, সরি ব্র্যাকেট, তো এগুলো পড়ানো হয়ে গেছে আমাদের কিরণদা এগুলো পড়িয়েছে, কিরণদা কি পড়াচ্ছে এখন, কোন কোন চ্যাপ্টার পড়িয়েছে, পড়ানোর গঠনটা পড়া বাদ দিয়েছে, পড়ায়নি এখনো, তাহলে এর হচ্ছে 3, এর হচ্ছে 4, গোলাস না, হ্যাঁ ওনার কাছে একটু সাবধানে পড়ে, মানে বুঝে বুঝে পড়বি, কারণ ওনার যেটা পড়াবে সেটা, যেটা যেদিন যখন যে পড়াটা করছে পড়াটা পড়ে নিবি, নাহলে কিন্তু 11 12 ভুলিয়ে ফেলবি। N1 3, N1 হচ্ছে 4, এইভাবে চলে। তাহলে আমি ব্রাকেটে পড়া আছে ফান্ড বা যা ইচ্ছে বলতে পারিস, তারপর হচ্ছে হামফ্রিজ, আমি লিখছি না, পরপর দুটো আছে, সেগুলো অতটা লাগে না, যদি যখন দেয় বলে দিই, তো মনে রাখবি, হ্যাঁ মনে বলে দেওয়া ভালো, ভুলে গেলে মুশকিল হয়ে যাবে। 5 নম্বর এখন প্রশ্ন যা ইচ্ছে দিতে পারে। এটা হচ্ছে ফান্ড হচ্ছে PFUND, ফান্ডের ক্ষেত্রে হচ্ছে N1 হচ্ছে 5। তারপর 6 নম্বরে আসবে আমাদের হামফ্রিজ, HAMPHERYS, হামফ্রিজ আসবে, তার ক্ষেত্রে আমাদের হচ্ছে N1 হবে 6 আর 9, N1 এর এবারে N2 7 থেকে 8 9, 7 থেকে 7 8 9 আছে আরো পরে, আমরা নেব। এটা হচ্ছে এই যে প্যাসেঞ্জার সিরিজটা, এটা হচ্ছে ইনফ্রারেড, এটা হচ্ছে ইনফ্রারেড, এটা হচ্ছে এটা হচ্ছে তারপর হচ্ছে ফার ইনফ্রারেড, আরো বেশি দূরে, ফার ইনফ্রারেড, ফার IF, হলো, এই দুটোই টাইপ, এটাও তাই, এটা ফার ইনফ্রারেড, তিনটেই পরপর তিনটে, এটা আর সব হচ্ছে অতি অবলোহিত, হলো। আমি অঙ্কগুলো যখন করাবো তখন এবার হচ্ছে আর এর মান, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর, আর এর মানটাতে আমি আসি, যখন আমি অঙ্ক প্রবলেম করাবো কিছু, যখন আমি কাজ দেবো, আমি প্রবলেমগুলো করাবো, হয়তো আমি একটা প্রবলেম শেষকালে একদম শেষ দিনে চ্যাপ্টার শেষ হবে, চ্যাপ্টার শেষে তো প্রবলেম। আর এর মান হচ্ছে 1.10967 ইন্টু 10⁵ সেন্টিমিটার ইনভার্স। এটা হচ্ছে গ্র্যাজুয়েশনের জিনিস, হ্যাঁ যা আছে বটে এইচএসে আর এর মান হচ্ছে 1.9067 × 10⁵ সেন্টিমিটার ইনভার্স।
যদিও আমরা মেনলি কাজ করবো মিটার ইনভার্সকে নিয়ে 1.09678 ইন্টু 10⁻7 মিটার ইনভার্স। পরীক্ষার সময় বারবার খেয়াল রাখবি যে কখন অঙ্ক করবি যে এটাতে মিটার ইনভার্স নিস, তখন আর এর মান যদি মিটার ইনভার্স নিস তখন বাকিটা কিন্তু অ্যাংস্ট্রমে নিবি না, ল্যামডার মান যখন কখনো ল্যামডার মানে চেঞ্জ করতে হবে। নিউ বারের মান নিউ বারের মানটা অনেক সময় আসবে, দেখে নিউ বাই সি এসেছিল, নিউ মানে কিন্তু আবার একটু আগে আমরা দেখেছি তাই তো, একটু আগে করতে গিয়ে আমরা নিউ বারের সাথে তাদের একটা সম্পর্ক আমরা কিন্তু বার করেছি, তখন আমরা তখন দেখেছি নিউ, তখন আবার নিউ এর সাথে আবার ল্যামডা চলে আসবে। এই ল্যামডা যখন আসবে তখন সেটাকে আমরা মিটারে নেবো, কি অ্যাংস্ট্রমে নিচ্ছি, কিসে কে আছে, কাকে কি চেঞ্জ করছি, সব কিন্তু এককগুলোকে আমরা ইউনিটগুলোকে ভালোভাবে চেক করতে করতে যাব। ইউনিট যদি চেক না করি কিন্তু খুব গন্ডগোল হয়ে যাবে। ইউনিট চেক যদি না করি কিন্তু সমস্ত অঙ্ক গোল্লা এবং রসগোল্লা খেতে দেবে। এবারে হচ্ছে আমাদের মেন যে জায়গা, আমাদের যে এখন যে পরমাণু মডেল হচ্ছে আমাদের বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেল থেকে আমরা কিছু জিনিস আছে সেই জিনিসগুলোকে আমরা বলবো। বোরের কি মডেল, কি তথ্য স্বীকার্য সেটা তোরা নিজেরা বই থেকে পড়বি, কি স্বীকার্য আছে সেটা অন্ত কাছে নিশ্চয়ই কিছু মানে নোট তো আছে, নোট তো দেওয়া আছে, বইটা নিবি না, এটা হচ্ছে ইংলিশের থেকে এমনি কি বই আছে ইংলিশের, ওটা আমার কাছে আছে না, ঠিক আছে দেখছি আমি আনি নিচে যদি স্ক্যানগুলো মতো কিছু না। দেখ আমরা কৌণিক ভরবেগ পেয়েছি এখান থেকে mvr ইকুয়ালস টু n/2 পাই। আমরা বোর্ডে তুই তত্ত্ব পড়ি, বোর্ডের তত্ত্ব স্বীকার্যতে, বোর্ডের তত্ত্ব স্বীকার্যতে দিতে হবে। যে আমরা এখানে জিনিস পাই হচ্ছে mvr ইকুয়ালস টু, অর্থাৎ কৌণিক ভরবেগ সমান হচ্ছে nh/2 পাই, এটা জানি তো, এটা জানি আশা করি। mvr/2 পাই। m হচ্ছে আমাদের ভর, v হচ্ছে বেগ, আর আরটা হচ্ছে রেডিয়াস বা কক্ষপথের ব্যাসার্ধ। m হচ্ছে মাস, v হচ্ছে আমাদের কত হচ্ছে যেটা হচ্ছে বেগ, কৌণিক ভরবেগ বা যাই বলিস সেটা হচ্ছে, বা ভরবেগ হচ্ছে বেগ, এখানে থেকে ভেলোসিটি, আর হচ্ছে রেডিয়াস, আর এন হচ্ছে নাম্বার অফ কক্ষপথ, কটা না আছে কোন কক্ষপথে কে এল এম এর কত নম্বর কক্ষপথে আছে সেটাকে আমরা ডিনোট করি এন দিয়ে। এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, আর পাই তো জাস্ট নাম্বার হলো, এম্পেরিকালস টু nh/2 পাই। এবার হচ্ছে আমাদের আর কত জিনিস বলি, তাহলে ধর এটা নিউক্লিয়াস, পরপর আমাদের আছে এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, কোনো ইলেকট্রন ধর এখান থেকে এখানে জাম্প করলো, এটা ধর 1 2 3 4 5, আরও দুটো আছে, এখান থেকে 4-এ গেল, অর্থাৎ তখন হলো কি এখান থেকে কী হবে, এখান থেকে এখানে গেল, যেতে গেল, তাহলে তখন হবে শক্তি শোষণ, তখন হবে শক্তি শোষণ বা এনার্জি নিচ্ছে, বা তখন প্লাস এনার্জি নিচ্ছে। আর যখন এখান থেকে এখানে আসবে এইগুলো ক্ষেত্রে তখন হবে মাইনাস এনার্জি, তখন হবে এনার্জি ছাড়ছে। এগুলো জাস্ট জানার জন্য, এগুলো পরীক্ষায় কিছু অত ভাববার কিছু নেই, জাস্ট নর্মাল জানার জন্য। এবারে দেখ এনতম যে কক্ষপথটা, এনতম যে কক্ষপথটা, অর্থাৎ লাস্টে যে কক্ষপথটা আছে আমাদের, সেই কক্ষপথের ব্যাসার্ধটা কত, তাই তো এই 8টা বার করতে হবে, তাই তো 8টা কত, এই এনতম কক্ষপথের ব্যাসার্ধের সূত্র আছে, কীভাবে ডেরিভেশন করা হয়েছে শুধু মাথায় ভার বুঝ করে লাভ নেই, কীভাবে বার করা হয়েছে যদি জানতে হয় শুধুমাত্র নেট ঘেরে গেলে প্রচুর জিনিস আছে, নেটে ঘাটলে প্রচুর জিনিস আছে পাওয়া যায়, কীভাবে সূত্র বার করে, সূত্র জেনে লাভ নেই, কীভাবে বার করা হয়েছে শুধু দেখ আর এন, এনতম কক্ষপথের ব্যাসার্ধ, আর এন বলছে আমি সেটাকে, আর এন, এই আর এনটা যদি বার করতে আর এন ইকুয়াল টু এর হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার, এন মানে হচ্ছে কততম কক্ষ, এন এর মান জানি, এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, 4 এন স্কোয়ার এইচ স্কোয়ার, 4 পাই স্কোয়ার এম জেডি স্কোয়ার, এম জেডি স্কোয়ার, কে কি এম আমরা জানি অল টাইম মাস, মাজার যেটা বার করি তার মাস, ই হচ্ছে ইলেকট্রনিক চার্জ, ই হচ্ছে ইলেকট্রনিক চার্জ, সেটা আমার মান আমরা জানি, এন মানে কততম কক্ষ, নাম্বার অফ পাথ বা অরবিটাল অরবিট, আর এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট।
হলো। যদি হাইড্রোজেনে বার করতে হয় আমাদের, যদি আমাদের হাইড্রোজেনে বার করতে হয় কত আছে, তাহলে কি করে বার করবো বল? তো হাইড্রোজেনে বার করতে চাই, তাহলে এনটা সেখানে কত হবে বল? 1, এন একটা প্রথমে হাইড্রোজেন মানে তো এন মানে একটা। এইচ এর মান কত? এইচ এর প্লাঙ্কস কনস্ট্যান্টের মান কত আমরা জানি? প্লাঙ্কস কনস্ট্যান্ট কত মান বল? বা মান কত? 6.626। আর যা থাক এখন আমি বলেছি দেখ, তাহলে 6.626 ইন্টু 10⁻27 হবে আর্গের ক্ষেত্রে। আর এটাই যদি 10⁻34 হয়ে যায়, তখন সেটা হয়ে যাবে আমাদের কিসের ক্ষেত্রে বল? যদি আমি আরেকটা জুলের ক্ষেত্রে, কারেক্ট, জুল হবে। মানে তাহলে এখানে দেখ, আমি এখন হাইড্রোজেন ধর বার করছি, আমরা হাইড্রোজেন বার করছি। হাইড্রোজেনের এইচ, আর এন অফ এইচ, আর এন অফ এইচ, তার মানে এখানে এনটা 1 হলো। আর জেড এর মান কত? হাইড্রোজেনের জেড মানে, হাইড্রোজেনের জেড এর মান কত বল? জেড মানে কি? জেড মানে কি? পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, প্রোটন সংখ্যা, তাহলে 1, ইলেকট্রনের চার্জ ই, তাহলে ই কত হলে কত হবে বল? ই হচ্ছে, না বাবু এখানে তো গন্ডগোল, এখানেই তো গন্ডগোল করবে। এই জন্য জিজ্ঞেস করছি, যেখানে আমরা এইচ এর মানকে আর্গে নেবো, যখন এইচ এর মানকে আর্গে নেবো, তখন সিজিএস পদ্ধতিতে এটা চলে আসবে ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তখন সঙ্গে সঙ্গে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে ইতে কাজ, বারবার বলবো এই জায়গাগুলো মুখস্থ রাখবি। ডাইরেক্ট হবে 4.8 চলে আসবে ছেড়ে। 4.8 মাইনাস 10 মাইনাস 10, আর 1.60 মাইনাস 19, তখন ওটা আলাদা জিনিস চলে এলো। এখানে ইএসইউ চলে আসবে। যে মানগুলো তাহলে বসাই, তাহলে এন এর মান 1, এইচ এর মান কত বললাম? 6.626 ইন্টু 10⁻27 বাই, তাহলে এটা তার হোল স্কোয়ার ইন্টু 4 পাই। আর এম, হাইড্রোজেনের ভর কত? হাইড্রোজেনের ভর কত? 1.008, মনে আছে তো? 1 পয়েন্ট, আসলে আমরা 1 ধরে নিই, আমরা 1 ধরে নিই, কিন্তু আসলে আসলে তো ওটা নয়। এবার দেখ, কিন্তু দেখ আমি এইচটা আসলে কিসের প্লাস? এইচ হচ্ছে প্রোটনের চার্জ, এইচ মানে প্রোটন হলো। তাহলে কি আসলে এটা প্রোটনের ভর ধরতে হবে। এখানেই আবার একটা ভুল, মিসকনসেপশন হয়, আমি মিসকনসেপ্ট আগে বললাম। এইচ এর ভর কিন্তু এখানে হাইড্রোজেনের অ্যাটমের ভর নয়, এটা 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 একটা গোটা হাইড্রোজেন, একটা পুরো একটা মলিকিউল, এটা পুরো একটা অ্যাটম। তুই যেটা বলছিস এটা মলিকিউল, হাইড্রোজেন মলিকিউল, তার 1.008, এটা একটা অ্যাটম। এই অ্যাটমের ভর কিন্তু হচ্ছে হাইড্রোজেনের ভর অর্থাৎ প্রোটনের ভরের সাথে সমান। বোঝা গেল ভুলটা কোথায় হয়? এগুলো এগুলো হচ্ছে পয়েন্ট অফ ভুল। এই ভুলটা আমিও করতাম। তার অর্থাৎ এখানে এম এর পায়ের জায়গায় 3.14 বসাচ্ছি, আর এইচ এর ভরের জায়গায়, জেটের জায়গায় বসে কিন্তু ওর আসল যে ভরটা, সেই ভরটা কিন্তু 9.81 ইন্টু 10⁻28, প্রোটনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻28 গ্রাম। গ্রাম 31 হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে কিলোগ্রাম, -31 হয়ে গেলে হয়ে যাবে কিলোগ্রাম, খেয়াল রাখবি। তার সাথে হচ্ছে আমাদের 4.8 ইন্টু 10⁻10 ইএস ইউ, এটা তার স্কোয়ার দেখ, আবার এই যে ইএস স্কোয়ার আছে এটা হলো। তার মানে এবার দেখ, তাহলে এবার আমি এটা হলাম, এবার আমি একটা জিনিস দেখাবো, দেখ এককের যে ডেভিয়েশনটা আমি এখানে দেখাবো। তাহলে দেখ, এটা হচ্ছে আর্গ, এটা আর্গ বলেছি, এটা হচ্ছে আর্গ একক, তাহলে আর্গ এর স্কোয়ার, এইচ এর মান কত? আর্গ আছে তো, তাহলে আর্গ এর স্কোয়ার, তাহলে প্রথমে দেখ উপরে দেখ ইআরজি, আর্গ এর স্কোয়ার, নিচে কে কে আছে বল? নিচে আছে দেখ গ্রাম আছে, নিচে গ্রাম, আর ইএসইউ এর স্কোয়ার, নিচে গ্রাম ইন্টু ইএসইউ এর স্কোয়ার হলো। এবার আর্গ মানে কি বল? আর্গ মানে কি জানিস? তোকে দেখাতে হবে এটা সেন্টিমিটার আসছে, ব্যাংস্ট্রম আসছে, তুই কি করে দেখাবি? কি করে দেখাবি? তোকে প্রমাণ করতে হবে। কি করে দেখাবি বল? এই আর্গ মানে কত বল? আর্গ মানে কত? বা ইএসইউ মানে কত? যাই কিছু মানে বল, তাহলে সেখান থেকে বেরিয়ে যাবে। আর্গ মানে কি? আর্গ মানে হচ্ছে যতটা আমি কার্য করেছি, যতটা দূরত্ব আমি নিয়ে গেছি, কার্য তো, যে দূরত্ব পরিমাণ কার্য, এক জায়গায় কোনো কোনো ভরের একটা বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে যে জায়গাটা লাগে আমার,
সেটা তো যেটুকু লাগে, তার মানে কি, তাহলে একটা ডিস্টেন্স, তাহলে একটা ডিস্টেন্স মানে সেন্টিমিটার স্কোয়ার, একটা ডিস্টেন্স সেন্টিমিটার স্কোয়ার, একটা কি লাগে, একটা গ্রামকে, একটা কি আছে, তার মানে এটা হলো একটা ভর কি, আমরা কি জানি যে আর্গের সূত্র, আর্গের কার্য কি, যে কোনো একটা জিনিসকে এক জায়গাতে আর জায়গায় সরাতে এটা লাগে, এটুকু তো। তাহলে একটা গ্রামের স্কোয়ার হলো। আর ইএসইউ মানে কি, ইলেকট্রনিক ইউনিট মানে কি, এটা কুলম, কতটা তড়িৎ তার কারেন্ট যাচ্ছে, এরকম কিছু একটা ব্যাপার। তার মানে কি একটা গ্রাম কত গ্রাম যাচ্ছে, কতটা গ্রাম যাচ্ছে, কতটা দূরত্ব মেনে যাচ্ছে, কতটা দূরত্ব মানে একটা কত গ্রাম কারেন্ট বা কত গ্রাম কারেন্ট একটা দূরত্ব মেনটেন করছে, সেটা আমাদের ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। কুলম বা ইলেকট্রনিক ইউনিট মানে কি, কুলম মানে কি, কুলম মানে হচ্ছে যে একটা কত সেন্টিমিটার, কত একক দৈর্ঘ্যে কতটা পরিমাণ তড়িৎ যাচ্ছে, এখানে তড়িৎ মানে কত গ্রাম তড়িৎ যাচ্ছে, এরকম এরকম টাইপ কিছু একটা। তাহলে গ্রাম ইন্টু সেন্টিমিটার, তাহলে গ্রাম স্কোয়ার, একটা সেন্টিমিটার কাটা 1 সেন্টিমিটার। বোঝা গেল সেন্টিমিটারটা কিভাবে আসছে? আমি আমার কনসেপশনটা বলছি, দেখেন এগুলো তো পুরো কনসেপ্টের উপর ডিপেন্ড করতে হয় না। আর্গ মানে কার্য, অর্থাৎ কার্য মানে কি, কোনো একটা বস্তুকে, কিছু একটা ভরের বস্তুকে কত দূর আমি সরিয়ে নিয়ে যাচ্ছি, সেটা কিন্তু আমরা কার্য। এটা তোমার বলি একক দৈর্ঘ্য, কোনো একক কোনো ভরের বস্তুকে একক দৈর্ঘ্য সরাতে এটা লাগে, তাহলে গ্রাম ইন্টু সেন্টিমিটার, গ্রামের স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল। আর গ্রাম একটা নিচে ছিল, আর আছে ইউএস ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট মানে কি বা কুলম মানে কি, মানে কতটা তড়িৎ বা কত পরিমাণ তড়িৎ কত দূরত্ব নিয়ে যাচ্ছে, তার দূরত্বের জন্য একটা সেন্টিমিটার আর একটা গ্রাম, ব্যাস। এটা ভুল হচ্ছে, ঠিক আছে, যদি এটা স্কোয়ার টার্ম হবে, একটা স্কোয়ার টার্ম, গ্রাম সেন্টিমিটার স্কোয়ার আসবে, একটু ভুল হচ্ছে, বললাম না, এটা স্কোয়ার আসবে, এটা ইউএসএ স্কোয়ার তো আমাদের, ইউএসএ স্কোয়ার আছে, ইউএসএ স্কোয়ার স্কোয়ার আছে মানে দেখ, তার কোনোটা পরিমাণে কেন আমি এটা স্কোয়ারটা হবে না, টার্মটা আসবে, এখানে বলেছি স্কোয়ারটা আসবে, এই কারণে আসবে না, আমি ঠিকই লিখেছি, ঠিকই ভুল কিছু বলিনি। আসলে কুলম যখন যখন আমি কুলম বা ইউএসইউ নিচ্ছি, তড়িৎটা নিচ্ছি, তার তড়িতের এককটা, তার তো স্কোয়ার, আমি ধর 15 সেন্টিমিটার বা গ্রাম আঁকলাম, তার একটা পরিমাণ আছে, কিন্তু তড়িৎ তো কোনো পরিমাণটা তো গ্রামে মেজার করা যায় না, তড়িৎ গ্রামে মেজার করা যায় কি, আমরা কনসেপশন ধরে করেছি, আমাদের কনসেপশন ধরে করেছি, তাই একের ক্ষেত্রে ইউএসএর ক্ষেত্রে ইউএসএ স্কোয়ারটা, কিন্তু এককের ক্ষেত্রে তার স্কোয়ার টার্মটা নেয়, ইউএসএ স্কোয়ার হয়, কিন্তু যখন আমি যেটাকে গ্রাম সেন্টিমিটারে ভাঙবো, তখন সেই স্কোয়ারটাকে আর সেই টাইমে আমরা ভাঙতে পারবো না, তার কারণ সেটা তখন সেটা নেবে না, তার কারণ হচ্ছে, কারণ আমরা তড়িৎকে কোনো গ্রামে ভাঙতে পারি। হ্যাঁ, অনেকে দেখাবেন হয়তো, অনেক টিচার হয়তো ফিজিক্সে যারা টিচার তারা হয়তো সেটাকে ভেঙে দেখাবেন, যারা ফিজিক্স পড়েন, ফিজিক্সের হয়তো কিছু সম্পর্ক আছে, ফিজিক্সের তাপ কার্য থেকে কিছু একটা লেসের বার করে ওটাকে দেখাবেন, এটাকে দেখাবেন স্কোয়ার, ওনারা পার এই গ্রাম করে স্কোয়ার করে তার থেকে অন্য কিছু ট্রান্সফার করে দেখাবেন। সে আমাদের যেহেতু কেমিস্ট্রিতে আমাদের যেহেতু আমরা কনসেপশন দিয়ে করছি, তাহলে সেটা ভালো। এই দুটো কেমিস্ট্রি আর ফিজিক্সের একটা সোজা জিনিস কি বলতো, কেমিস্ট্রিতে কনসেপশনের মাধ্যমে তুই কাটাকুটি করতে পারিস, তুই কনসেপশন করতে পারিস, এটা গ্রাম সেন্টিমিটার গ্রামে কেটে দিতে পারিস, কিন্তু ফিজিক্সে করতে পারবি না, তো ফিজিক্সকে বার করতে হবে, কারণ ওখানে ইন্টারচেঞ্জ হয়, প্রত্যেকটা এককের মধ্যে ইন্টারচেঞ্জ হয়, এখানে ইন্টার কনভার্সনটা এখানে হয়, এখানে ইন্টার কনভার্সন হচ্ছে শুধু সেন্টিমিটার থেকে মিটারে, কত সেন্টিমিটার করবে, 10⁸ থেকে 10⁻², এইটাই কনভার্সেশন হয়, কিন্তু এই যে কনভার্সেশনটা কতটা কনভার্সেশন অতটা ভাবতে হয় না। যাই হোক, এগুলোকে অতটা ইয়ে না করে দেখ, এখানে স্যার কত হলো, তাহলে এখানে হলো আমাদের সেন্টিমিটার, যেটা আমরা বলছি আর এন, এটা ব্যাসার্ধ, আর সবচেয়ে মনে রাখবি কেমিস্ট্রি করার ক্ষেত্রে কনসেপশন হচ্ছে মেন, এটা কনসেপশন কি বলছে, এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ সবসময় সেন্টিমিটারে হবে তো, মিটার বা সেন্টিমিটার বা অ্যাংস্ট্রমে হবে তো, তাই সবসময় এককগুলোকে ভাবতেই যাবে না, এইচএসের জন্য আলাদা কথা ছিল, তাই এককগুলোকে জয়েন্টের ক্ষেত্রে ভাবতে যাবে না, ফিজিক্সের জন্য আলাদা হবে, ফিজিক্সের কথা বলছি না, ইন জেনারেল কেমিস্ট্রিতে তার জন্য ভাবতে যাবে না, দেখবি যে কিসের বার করছি, বেগ না আমার সেটা ভর, না সেটা দৈর্ঘ্য, না কিছু, সেটার উপর কনসেপশন করে এখানে মান বসাবে, একদম ঠিক হবে। আমাদের কি বার করছি, ব্যাসার্ধ সেন্টিমিটার বসাবো,
এবার মান আসুক, মানটা এরকম আসবে, দেখ এটা ক্যালকুলেশন করে আসবে, দেখ 0.529 ইন্টু 10⁸ বলে একটা -8 সেন্টিমিটার আসবে। আর এটা মানে দেখ -8 সেন্টিমিটার মানেই আমরা জানি 1 অ্যাংস্ট্রম, একটু আগে বলেছিলাম, তা 0.529 অ্যাংস্ট্রম। বা এটাকে আমরা একটুখানি বলি 0.53 অ্যাংস্ট্রম, এটাকেও বলা 53 হিসেবেও ধরে নেওয়া, 0.53 অ্যাংস্ট্রম হিসেবেও ধরে নেওয়া হয়। ঠিক আছে, আজ 1.5 ঘন্টা, প্রত্যেকটা ক্লাস 1.5 ঘন্টা করেই হবে, কারণ ভিডিওটা 1.5 ঘন্টা অলরেডি হয়ে গেছে। এ পর্যন্ত থাকে, আমি এই পর্যন্ত কমপ্লিট করলাম। পরের দিন স্টেপ যেটা হবে, রিডবার্গের মান নির্ণয়, বাকি মোট কতটা শক্তি এনার্জি আছে সেটা হবে, তাহলে বোর মডেল কমপ্লিট হবে। আমি পরের দিন জাস্ট যেমন সিরিয়ালে বলে না পরের দিন হবে, তাই তারপর সোমারফিল্ডের তত্ত্ব আছে, সোমারফিল্ড তত্ত্ব একটুখানি লাগে, পুরোটা লাগে না। তারপর ড্রিবকলি হবে, ড্রিবকলি হলেই মোটামুটি এয়ারটা শেষ। তারপর তো মেন মুখ্য কোয়ান্টাম নাম্বার, গৌণ কোয়ান্টাম নাম্বার, একটা বিরাট বড় সিস্টেমের জায়গায় পড়বে। মুখ্য কোয়ান্টাম নাম্বার, গৌণ কোয়ান্টাম নাম্বার, এগুলো না পড়লে পিরিয়ড টেবিল পড়ে লাভ নেই, অণু গঠন না পড়ে পিরিয়ড টেবিল পড়া মানে ভালো। যে আমি এই এসপিডিএফ এর গঠন না জানলাম, কীভাবে এসপিডিএফ, কোনটাকে এসপিডিএফ হচ্ছে, কেন কী জন্য হচ্ছে, ওটা না জেনে, বা কীভাবে উপকক্ষগুলো তৈরি হচ্ছে, কতগুলো কটা ইলেকট্রন থাকে, সেগুলো না জেনে বাকি পরমাণু গঠন মানে না পড়ে ওই যাগুলো না যায় পিএক্স পিওয়াইপি জোরে কীভাবে ইলেকট্রন বিন্যস্ত হয় না। আমি এই চ্যাপ্টারটা মোটামুটি সবচেয়ে বড় চ্যাপ্টার, কেমিস্ট্রি সবচেয়ে বড় চ্যাপ্টার এটা। বাকিগুলো চ্যাপ্টারগুলো শুধুমাত্র আমি এখানে ইয়েগুলো বলবো, কী কী ডেভিয়েশনগুলো আছে, শুধু সূত্রগুলো বলবো, অঙ্ক করাবো। ফিজিক্যালের ক্ষেত্রে, ইনডোরের ক্ষেত্রে কী কী প্রশ্নগুলো পড়ে, কোন কোন জায়গাগুলো, কোনগুলো মানে অ্যাসিডিটি বেসিসিটি, সেগুলো বলবো, কোশ্চেন অ্যান্সার বেশি প্র্যাকটিস করাবো। শুধুমাত্র এই চ্যাপ্টারটা একটু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেহেতু অনেক কিছু জানার আছে, যেটা এখন এগুলো গ্র্যাজুয়েশন থেকে টানছে, এই চ্যাপ্টারগুলো এখন গ্র্যাজুয়েশন থেকে টানছে, তাই যদি পড়াতে হবে। কিন্তু গ্র্যাজুয়েশন তো নেই, এত তো ডিটেলসে গ্র্যাজুয়েশন থাকবে না, তাই আমি গ্র্যাজুয়েশন থেকে টেনে একটু বড়। যেমন টার্ম সিম্বল কিছু জিনিস পরীক্ষা প্রশ্ন করছে, টার্ম সিম্বল আছে, তোদের এখন শেখানো হচ্ছে না, গ্র্যাজুয়েশন আছে সেই জায়গাগুলো বেশ। ঠিক আছে, আমি দেখি ভিডিওটা কত কী হলো, তাদেরকে পাঠিয়ে দিচ্ছি ভিডিওটা। ঠিক আছে।